দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তোমরা জানো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিব। একটু দ্রুত তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দাও আর লাইভে যুক্ত হয়ে যাও। মেনশন দাও। তোমরা জানো যে আমাদের প্রতিদিনকার ক্লাসে সর্বোচ্চ মেনশনকারীকে পুরস্কৃত করা হয়ে থাকে। তোমরা এই ধারা বজায় রাখবা, আমরা আমাদের ধারা বজায় রাখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? রিয়াদ লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই তোমাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন দাও দ্রুত। লাইভে কজন আছে? হ্যাঁ, তোমরা যুক্ত হচ্ছ ধীরে ধীরে। সবাই একটু দ্রুত মেনশন দাও, ঠিক আছে? হ্যাঁ, রিয়াদ অনেক সুন্দর মেনশন দিচ্ছে। সবাইকে মেনশন দাও। একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা আমাদের ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? ক্লাসটা বেশি দীর্ঘ করব না, এখানে নাতি দীর্ঘ সুন্দর ক্লাস নিব ইনশাআল্লাহ। তোমরা বাংলা দ্বিতীয় পত্র বিষয়টা অনেকেই ভয় পাও, তো দেখি আমরা একটু আমাদের একটা নাতি দীর্ঘ ক্লাসে তোমাদের মাঝে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তোমাদের কাছে সহজ মনে হবে। হ্যাঁ, সবাই একটু মেনশন দাও তোমাদের বন্ধু বান্ধবদের। আচ্ছা, তোমরা বলো তো সবাই কেমন আছো, কমেন্টে জানাও আমাকে। সবাই কেমন আছো? সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও। যেহেতু তোমাদের প্রি টেস্ট পরীক্ষা তোমাদের দরজায় কড়া নাড়তেছে, তাই অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করতে হবে। আর তারপর তো আল্লাহ ভরসা, তাই না? অবশ্যই তোমাদের সুস্থ থাকার চেষ্টা করতে হবে। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও। আচ্ছা, রিয়াদ বলছে শুরু করেন। হ্যাঁ, শুরু করব। আচ্ছা, আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই, ঠিক আছে? দেখো, তোমরা তো জানো যে তোমাদের পরীক্ষা হবে পরিমার্জিত সংস্কৃত সিলেবাসে, তাই না? তো দেখো তোমাদের যে পরিমার্জিত নম্বর বন্টন রয়েছে সেটা এখন আমরা একটু দেখবো। রিয়াদ বলছে আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জাহিদ বলেছে আলহামদুলিল্লাহ। নাজিহা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, চলো আমরা একটু অগ্রসর হই। দেখো, আমি জানি তোমরা তোমাদের পরিমার্জিত সংস্কৃত নম্বর বন্টন সম্পর্কে সবাই জানো, কিন্তু ধারাবাহিকতার খাতিরে আমি একটু তোমাদের দেখাই দিই, ঠিক আছে? দেখো, নম্বর বন্টন তোমাদের সর্বমোট পরীক্ষা হবে 100 নম্বরের, ঠিক আছে? দেখো, বহু নির্বাচনী থাকবে 30টি ব্যাকরণ অংশের উপর। তোমাদের ব্যাকরণ অংশটা অবশ্য পরিমার্জিত, পুরোটা নাই। তো বহুনির্বাচনী কত মার্কের? 30 নম্বরের। সারাংশ সারমর্ম থাকবে, যে করে একটা দিতে হবে, এখানে 10 নম্বর। ভাব সম্প্রসারণ দুইটা থাকবে, একটা দিতে হবে, এখানে 10 নম্বর। চিঠি থাকবে, প্রতিবেদন থাকবে, যে কোনো একটা দিতে হবে, এখানে 10 নম্বর। অনুবাদ এই অংশটা তোমাদের জন্য নতুন, ঠিক আছে? অনুবাদ এই অংশটা তোমাদের জন্য একদম নতুন, এর আগে এটা ছিল না। অনুবাদ থাকবে 10 নম্বর। প্রবন্ধ রচনা একটা 20 নম্বর, ঠিক আছে? সর্বমোট 100 নম্বর। এখন দেখো, তোমাদের নির্মিত অংশগুলো তোমাদের পড়া শুরু করে দিতে হবে, ঠিক আছে? সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ, অনুবাদ, প্রবন্ধ রচনা, এগুলো পড়া শুরু করে দাও, ঠিক আছে? আমরা আজকে তোমাদের যে ব্যাকরণ অংশ আছে সেখান থেকে কিছু অংশ আলোচনা করার চেষ্টা করব। দেখি,
আশা করি তোমরা তোমাদের নম্বর বন্টনটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার দেখো আমরা আলোচনাটা শুরু করে দিই ধীরে ধীরে। দেখো সর্বপ্রথম তোমাদের যে পরিমার্জিত পাঠ্যসূচি আছে সেখানে প্রথম টপিক আছে ধ্বনি। প্রথম টপিকটার নাম কি? ধ্বনি। দেখো ধ্বনি, এটা হচ্ছে তোমাদের প্রথম টপিক। হ্যাঁ, ধ্বনিটা আসলে কি আমাদের জানতে হবে। ধ্বনিটা আসলে কি? ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনি কাকে বলা হয়? ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। তো বাংলা ভাষার যে বর্ণমালা, এখানে সর্বমোট ধ্বনি রয়েছে 37টি। কতটি বলো তো? 37টি। বাংলা ভাষায় সর্বমোট ধ্বনি রয়েছে 37টি। এই ধ্বনিটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। কি কি দেখো তো? একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তোমরা অবশ্যই তোমাদের সামনে বই এবং খাতা নিয়ে বসবা, ঠিক আছে? আমি যেটা নোট করব তোমরা তোমাদের খাতায় নোট করে নিবা, আর বই একটু দাগায় নিবা, ঠিক আছে? তাহলে মনে থাকবে। আর আমি যখন বলবো যে এটা কমেন্টে লিখো, কমেন্টে লিখবা, তাহলে তোমাদের কি হবে? জিনিসটা আয়ত্তে এসে যাবে, ঠিক আছে? তো দেখো আমি বললাম ধ্বনি হচ্ছে একটি ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনি হচ্ছে কি? একটি ভাষার ক্ষুদ্রতম একক। তো বাংলা ভাষায় সর্বমোট ধ্বনি রয়েছে 37টি। ধ্বনি কয় প্রকার? দুই প্রকার, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। এবার দেখো স্বরধ্বনি হচ্ছে 60টি। স্বরধ্বনি কতটি? 60টি। আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। স্বরধ্বনি হচ্ছে 60টি, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। এখন তোমরা বলবা যে ভাইয়া স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্য আছে। দেখো স্বরধ্বনি হচ্ছে সাধারণত সেসব ধ্বনি যেগুলো উচ্চারণের সময় মুখ বিবরের মধ্যে কোথাও বাধা পায় না, সেটা হচ্ছে স্বরধ্বনি। যেটা কোথাও বাধা পায় না সেটা স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যেটা মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পাবে, এটা ব্যঞ্জন ধ্বনি। তো বললো ভাই এটা কিভাবে মনে রাখবো? অনেক সহজ। দেখো স্বরধ্বনি সামনে কি? স। স মানে সহজ সরল, অর্থাৎ হচ্ছে সহজ সরল মানে কোথাও বাধা পাবে না। আর ব্যঞ্জন ধ্বনি দেখো এখানে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ মানে কি? এর ভেজাল রয়েছে, তার মানে বাধা পাবে, তাই না? ঠিক। তাহলে স্বরধ্বনি 60টি, ব্যঞ্জন ধ্বনি 30টি, সর্বমোট 37টি। সর্বমোট কতটি? 37টি। তোমরা আমাকে কমেন্টে জানাও যে 7 যোগ 30 সমান 37। তোমরা একটু কমেন্টে করো তো 7 যোগ 30 সমান 37, কমেন্ট করো। তোমরা একটু কমেন্ট করো যে 7 যোগ 30 সমান 37। একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, দিশামণি বলছে ভাইয়া স্বরধ্বনিটা আবার। দেখো স্বরধ্বনি বলছি, স্বরধ্বনিটা হচ্ছে যেটা উচ্চারণের সময় মুখ বিবরের মধ্যে কোথাও বাধা পায় না, অর্থাৎ কোনো বাধা ছাড়াই উচ্চারিত হয়, এই বাতাসটা কোথাও আটকায় না, সেটা হচ্ছে স্বরধ্বনি। বাতাসটা কোথাও আটকাবে না, এটা হচ্ছে স্বরধ্বনি, ঠিক আছে? হ্যাঁ, রিয়াদ বলছে 7 + 30 37। আচ্ছা, আনিকা বলছে 7 + 30 37। হ্যাঁ, রিয়াদ বলছে 7 + 30 37। চৌধুরী জিদান বলেছে হ্যাঁ। এবার দেখো আমরা একটু দেখি স্বরধ্বনিগুলো কোনগুলি, ব্যঞ্জন ধ্বনিগুলো কোনগুলি। দেখো স্বরধ্বনিগুলো হচ্ছে অ, আ, রস্বই, হ্রস্ব, এ, এ, ও, ইয়, জ, ন, স, অন্ত্যেষ্টিয়, খণ্ডত, বিসর্গ, অনুসার, চন্দ্রবিন্দু। দেখো আমি এখানে লিখেছি 7টা মৌলিক স্বরধ্বনি। কি লিখেছি? 7টা মৌলিক স্বরধ্বনি। অর্থাৎ এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এই 7টা কি? মৌলিক স্বরধ্বনি। এগুলোকে পড়ে নিবা। অ, আ, রস্বই, হ্রস্ব, এ, এ, ও। এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এবার দেখো তোমরা আমাকে বলবে এখন যে ভাইয়া স্বরধ্বনি তো 7টি, আপনি 7টি লিখছেন বুঝলাম, কিন্তু আপনি লিখছেন ব্যঞ্জন ধ্বনি 30টি, এখানে লিখছেন 9টি, এটা তো বুঝলাম না। হ্যাঁ, দেখো আমি যদি এখন তোমাদের 30টা ব্যঞ্জন ধ্বনির নাম লিখে দিই, প, ফ, ব, ভ, ম, ত, থ, দ, ধ, ন, তোমরা কি মুখস্থ করতে পারবা? পারবা না, কিছু পদ্ধতি খাটাতে হয়। দেখো এখানে আমি 9টা লিখছি। ইয়, অন্তস্থ জ, দন্ত ন, স, অন্তস্থ অ, খণ্ডত, বিসর্গ, অনুসার এবং চন্দ্রবিন্দু।
এই যে 9টা আছে, এই 9টা বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে মৌলিক ব্যঞ্জনধ্বনি। ঠিক আছে, অর্থাৎ এই 9টা বাদ, এই 9টা বাদে বাকি যতগুলো ব্যঞ্জনধ্বনি আছে সেগুলো হচ্ছে মৌলিক ব্যঞ্জনধ্বনি। তোমরা কি বুঝছো কি বললাম আমি? যে স্বরধ্বনি 60টি, যেটা হচ্ছে মুখ বিবরে কোথাও বাধা পাবে না উচ্চারণে। ব্যঞ্জনধ্বনি 30টি, যেটা মুখ বিবরে কোথাও না কোথাও বাধা পাবে। এবং বললাম যে এই যে 9টা আমি ব্যঞ্জনধ্বনি লিখেছি, এই 9টা বাদে বাকিগুলো হচ্ছে মৌলিক ব্যঞ্জনধ্বনি। তুমি একটু লিখে নাও ওগুলো, এবং যদি বুঝে থাকো সিডি লেখো, সিডি লেখো, আমরা পরবর্তী আলোচনায় যাব। তোমরা একটু সিডি লেখো, যদি বুঝে থাকো সিডি লেখো, হ্যাঁ, আমরা পরবর্তী আলোচনায় যাব। তোমরা একটু সিডি লেখো। জান্নাতুল মুবাশশিরা বুঝছে, সিডি লিখছে। মুস্তাকিম ইসলাম সিডি লিখছে। লিখো একটু, তোমরা যদি বুঝে থাকো সিডি লিখো, আমার পরবর্তী আলোচনায় যাই। আনিকা লিখছে সিডি, শুভচন্দ্র রায় সিডি। আচ্ছা, তার মানে তোমরা বুঝছো বিষয়টা। এবারে দেখো ধ্বনি, আমরা ধ্বনি থেকে এবার যাবো বর্ণ। দেখো আচ্ছা বলো তো, মনে করো আমরা উচ্চারণ করলাম, বললাম তোমাদের যে অ, আ, হ্রস্বই, দীর্ঘ, এগুলো তো মুখে উচ্চারণ করতেছি, তাই না? আমার ভাষাকে সংরক্ষণ করার জন্য একটা লিখিত রূপের দরকার, ঠিক তাই না? দেখবা পৃথিবীতে অনেক ভাষা রয়েছে যাদের কোনো লিখিত রূপ নেই। এর ফলশ্রুতিতে তারা যখন বিলুপ্ত হয়ে যায়, তাদের ভাষাটাও বিলুপ্ত হয়ে যায়। সাধারণত আদি জনগোষ্ঠীর ক্ষেত্রে দেখা যায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের অনেক ভাষার কোনো লিখিত রূপ নেই। তাহলে আমাদের বাংলা ভাষার তো একটা লিখিত রূপ আছে, তাই না? তো আমরা যে বলতেছি অ, আ, এ, এই যে ধ্বনিগুলো উচ্চারণ করতেছি, এই ধ্বনিগুলো যে সংকেতের মাধ্যমে আমরা প্রকাশ করব তার নাম হচ্ছে বর্ণ। যেমন আমি বললাম প, মুখে উচ্চারণ করলাম প, তাহলে প কে আমি কিভাবে প্রকাশ করি? এই যে এটা প, এই যে সংকেত, এটার নাম হচ্ছে বর্ণ। এটার নাম কি? বর্ণ। তাই লিখি আমরা বর্ণ। তো বাংলা বর্ণমালায় বর্ণ আছে মোট 50টি। কতটি? 50টি। বর্ণ দুই প্রকার, একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হচ্ছে কতটি? 11টি। ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। তো দেখো আমি তোমাদের একটা জিনিস বলতেছি, খুব ভালো করে শুনবা। যদি বলে বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কতটি, তাহলে বলতে হবে কতটি? 60টি। ভালো করে রাখবা, তোমরা দেখো যে মৌলিক স্বরধ্বনি কতটি, মনে করো তো স্বরবর্ণ চাইছে 11টি, দাগাই দাও, কিন্তু না, মৌলিক স্বরধ্বনি বললে 60টি। আর যদি বলে স্বরবর্ণ তাহলে 11টি। যদি বলে মৌলিক ব্যঞ্জন ধ্বনি তাহলে 30টি। যদি বলে ব্যঞ্জন বর্ণ তাহলে 39টি। ঠিক আছে, এবার তোমরা কমেন্ট করো যে 11 যোগ 39 সমান 50। তাহলে বাংলা বর্ণমালায় মোট বর্ণ রয়েছে 50টি। তোমরা একটু কমেন্ট করো তো, 11 যোগ 39 সমান 50। 11 যোগ 39 সমান 50, একটু কমেন্ট করো। 11 যোগ 39 সমান 50, একটু কমেন্ট করো তোমরা। হ্যাঁ, আনিকা কমেন্ট করছে 11 যোগ 39 সমান 50। তোমরা একটু কমেন্ট করো, কমেন্ট করলে আমরা তারপরে আলোচনায় যাব। হ্যাঁ, রিয়াদ কমেন্ট করেছে 39 যোগ 11 সমান 50। শান্ত করেছে। হ্যাঁ, তোমাদের ধন্যবাদ। এবার দেখো আমি তার পরবর্তীতে যাই, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। এবার দেখো স্বরবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ রয়েছে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কি বলা হয়? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার হচ্ছে সর্বমোট 11টি। কার সর্বমোট কতটি? 11টি। সরি, কার সর্বমোট হচ্ছে 10টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কি বলা হয়? কার। কার সর্বমোট 10টি। অর্থাৎ দেখো স্বরবর্ণ 11টি, কার 10টি। তাহলে একটা বর্ণের কোনো কার নেই, সেটা কোন বর্ণ বলো তো? অ, বা তোমরা যাকে বলো স্বরেয় বা অ, এই বর্ণটার কোনো কার নেই। স্বরেয় বর্ণের কোনো কার নেই। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার, অ এর কোনো কার নেই। কার হচ্ছে 10টি। তোমাদের পরীক্ষায় আসে যে কার কতটি, কার হচ্ছে 10টি। ঠিক আছে,
এবার দেখো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে আমরা বলি অনুবর্ণ। কি বলি? অনুবর্ণ। মনে রাখবা তোমাদের বইটা দিছে অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে ফলা আছে, রেপ আছে, ঠিক আছে। তো ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ফলা, এটা একটা হচ্ছে ফলা। কি বলা হয়? ফলা। ফলা হচ্ছে কতটি? 6টি। যেমন ব ফলা, র ফলা, ম ফলা, জ ফলা, এরকম 6টি। তাহলে ফলা হচ্ছে কতটি? 6টি। তো দেখো তোমরা এখানে একটু আবার বলি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণ 11টি, কিন্তু কার রয়েছে 10টি। অবর্ণের কার নেই। অবর্ণের কি নেই? কার নেই। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা হচ্ছে 6টি। ঠিক আছে? এতটুকু বুঝছো? এতটুকু বুঝলে ডান লেখো তো। এতটুকু বুঝছো? ডান লেখো বা সিডি লেখো। হ্যাঁ, নাজিফা লিখছে 11/39 জেসিয়া লিখছে, জুবাইর লিখছে, আকাশ লিখছে। সবাইকে ধন্যবাদ। এতটুকু বুঝলে সবাই সিডি লিখো। এতটুকু বুঝে থাকলে সবাই সিডি লিখো। হ্যাঁ, লামিম লিখছে ডান। তারপরে আলোচনায় যাব। তোমরা মেনশন দাও তোমাদের বন্ধু বান্ধবদের, শেয়ার করো একটু লাইভটা। হ্যাঁ, আফরা বেগম আচ্ছা দেখো, তার পরবর্তীতে আমরা যাচ্ছি। তোমাদের এই আলোচনাটার নিচে রয়েছে যুক্তবর্ণ। এটি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো। তোমাদের এই আলোচনাটার নিচে রয়েছে যুক্তবর্ণ। এটা বারবার দেখা যায় যুক্তবর্ণ পরীক্ষায় একটা দুইটা থাকেই। হ্যাঁ, তো যুক্তবর্ণগুলো তোমরা একবার পড়ে নিবা। আমি তোমাদের কিছু যুক্তবর্ণ দেখাবো, তোমরা বইয়ে বা হচ্ছে খাতায় যুক্তবর্ণগুলো লিখে নিবা। এইগুলো তো পড়বাই, সাথে হচ্ছে তোমাদের বইয়ের একটু রিডিং করে নিবা। দেখো, এই যে তোমাদের কিছু যুক্তবর্ণ লিখলাম, তোমরা এই যুক্তবর্ণগুলো পরীক্ষায় দেখলে দ্বিধাদ্বন্দ্বে করে দাও, তাই না? এটার নাম কি বলো? এটার নাম কি হবে? তোমার সবাই আমাকে কমেন্টে জানাও। এই যে এটার নাম কি হবে? সবাই একটু কমেন্ট করো তো, এটার নাম কি? এই বর্ণটাকে আমরা কি বলি? সবাই একটু কমেন্ট করো। এই বর্ণটাকে আমরা কি নামে চিনি? সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি, দেখি কে পারে আগে। এই বর্ণটার নাম কি? সবাই কমেন্টে জানাও। যুক্ত খ, যুক্ত খ। আচ্ছা দেখো, আমরা যুক্ত খ বলি ঠিকই, কিন্তু এর একটা নাম রয়েছে। এর নাম হচ্ছে খেও। এর নাম কি? খেও। ঠিক আছে, নামটা শিখে রাখবা। তোমরা যখন উচ্চ মাধ্যমিকে যাবা, আসলে এই যুক্ত খ এগুলো হচ্ছে এই যুক্ত খ এগুলো বললে হবে না। খেও কি নাম? দেখো এর নাম, দেখো খেও। খে ও, এর নাম কি? খেও। মনে রাখবা, কিন্তু ভুললে চলবে না। এর নাম হচ্ছে খেও। তো দেখো, এই যে খেও, এর সন্ধি বিচ্ছেদ বা এর যুক্ত বর্ণ আমার সেই ছোট কাল থেকে পড়ে আসে, সবারই মুখস্থ, তাই না? হ্যাঁ, আমি জানি তোমরা সবারই মুখস্থ। এটা হচ্ছে ক যোগ স, মূর্ধন্য স। ঠিক আছে, এই যে এটা এটা এই বানানটা কোথায় থাকে? ব্রহ্মপুত্র বানানে থাকে। এটা হচ্ছে হ যোগ ম। এটা কিন্তু খেওর সাথে ম ফলা যুক্ত হয়েছে। তো খেও হচ্ছে ক যোগ স, তার সাথে হচ্ছে ম ফলা। এবার দেখো, এটা হচ্ছে জ যোগ ইয়, এটা হচ্ছে হ যোগ ন। আগে লিখি, দেখো এটা কিন্তু দন্ত ন। তোমাদের একটা জিনিস দেখবা, এই যে এটা যদি ন যদি হয় পেটে থাকে, তাহলে সেটা হবে দন্ত ন। কিন্তু ন যদি হয় নিচে থাকে, সেটা হবে মূর্ধন্য ন। ঠিক আছে, তোমরা এই যে এই কয়েকটা যুক্তবর্ণ বইয়ে দাগাই নাও বা নোট করে নাও। এগুলো তো পড়বাই, সাথে যেগুলো তোমাদের বইয়ে আছে একবার রিডিং দিয়ে নিবা। ঠিক আছে,
এতটুকু বুঝে থাকলে সিডি লিখো তো কমেন্টে। হ্যাঁ, তানজিনা লিখছে খেও, রাকিব লিখছে খেও, আকাশ লিখছে খেও, ধন্যবাদ তোমাদের। তোমরা একটু বেশি বেশি করে মেনশন দাও। তোমরা জানো যে সর্বোচ্চ মেনশনকারীকে পুরস্কৃত করা হবে। লাইম লিখছে সিডি, শান্ত লিখছে সিডি, শুভচন্দ্র রায় লিখছে সিডি। আচ্ছা, তোমরা বুঝে গেছো এতটুকু আশা করি। এবার একটু দেখো, আমরা স্বরধ্বনি করবো, ঠিক আছে? স্বরধ্বনি, তোমরা তোমাদের স্বরধ্বনি অধ্যায়টা বাইর করো বইয়ের, দেখবা স্বরধ্বনি অধ্যায়টা বাইর করলে সর্বপ্রথম থেকে বড় একটা ছক আছে তোমাদের উচ্চারণের, কোন বর্ণের উচ্চারণ কেমন, স্বরবর্ণের, এটা একটা বড় ছক রয়েছে। আমি তোমাদের ছকটা এখন আঁকাবো এখানে, তুমি একটু খেয়াল রাখবা, ঠিক আছে? দেখো, খেয়াল রাখবা তুমি সবাই। বিবৃত, অর্ধবিবৃত, অর্ধ সংবৃত, সংবৃত, ঠিক আছে? বিবৃত, অর্ধবিবৃত, অর্ধ সংবৃত, সংবৃত, এগুলো পরে বুঝাচ্ছি এগুলো কি। সম্মুখ, মধ্য, পশ্চাৎ। আচ্ছা, তোমরা এটা বুঝবা না, পুরোটাই লিখে দিই। সম্মুখ, মধ্য, পশ্চাৎ, সম্মুখ, মধ্য, পশ্চাৎ। দেখো, সম্মুখ, মধ্য, পশ্চাৎ এগুলো হচ্ছে জিহ্বার অবস্থান, ঠিক আছে? আমাদের জিহ্বার অবস্থান সম্মুখ, মধ্য, পশ্চাৎ, এগুলো হচ্ছে ঠোঁটের উন্মুক্তি, আর ঠোঁটটা কিরকম আকৃতি ধারণ করেছে তার উপর এগুলো। তো দেখো, আমি তো তোমাদের এগুলো বুঝাবোই, ঠিক আছে? আমি তো তোমাদের এগুলো বুঝাবোই। আগে একটা তোমাদের ছকটা আঁকা শিখাই দিই, তুমি একটু মুখস্থ করে নাও। আমি বুঝাচ্ছি কিন্তু আগে একটু মুখস্থ করে নাও। দেখো, প্রথমে এই মাঝখানে আ লিখবা, আ বা সরেয়া তোমরা যেটাকে বলো, মাঝখানে কি লিখবা? আ লিখবা। তারপর দেখো, এ পাশে আমরা লিখবো এ, এ পাশে লিখবো অ, এ পাশে লিখবো এ, এ পাশে লিখবো অ, এ পাশে লিখবো রস্বই, এ পাশে লিখবো রস্ব, ঠিক আছে? তো প্রথমে কি লিখবো? আ, আটা লিখবো মাঝখানে, তারপর এই পাশে এ, তারপর এই পাশে অ, মানে যেটা স্বরে তোমরা বলো, এটা এ, তারপর ও, রস্বই, রস্ব। তোমাদের একটা ছক হয়ে গেল, কিন্তু এই ছক থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে? তো এই ছকটা হয়ে গেল। এখন দেখো, তোমাদের একটু বুঝে বিবৃত বলতে কি বোঝাচ্ছে। তোমরা যখন আ উচ্চারণ করবা, দেখো আ উচ্চারণ করো, আমার সাথে উচ্চারণ করো। আ, আ উচ্চারণ করার ক্ষেত্রে কি হচ্ছে? মুখটা সম্পূর্ণ খুলে যাচ্ছে, আ মানে মুখটা কি হচ্ছে? বিবৃত হচ্ছে। যখন আ এর পরে অ বা এ উচ্চারণ করবা, তখন মুখটা অর্ধ বিবৃত হচ্ছে। দেখো, আ উচ্চারণের ক্ষেত্রে মুখটা পুরো খুলতেছে, কিন্তু যখন আমি বলতেছি এ বা অ, এই মুখটা কিন্তু একটু কম খুলতেছে, তাই না? তো এই যে কম খুলতেছে, এই জন্য কি বলা হচ্ছে? অর্ধ বিবৃত। এবার দেখো, ও, ও বললে মুখটা আর একটু কম খুলতেছে, ঠোঁটটা একটু কম খুলতেছে, এই জন্য এটা অর্ধ সংবৃত। আর যখন বলবো রস্য, 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 মানে মুখটা একদম ছোট, এই জন্য এটা সংবৃত, ঠিক আছে? বুঝছো? বিবৃত, অর্ধবিবৃত, অর্ধ সংবৃত, সংবৃত। তোমাদের পরীক্ষায় এটা আসে যে আ বর্ণটার উচ্চারণ কেমন? বিবৃত, অর্ধবিবৃত, অর্ধ সংবৃত, সংবৃত, কি হবে? বিবৃত হবে, তাই না? আর বললে যে আ বর্ণ উচ্চারণের ক্ষেত্রে জিহ্বার অবস্থান কোথায়? সম্মুখ, মধ্য, পশ্চাৎ। কোথায় হবে? মধ্যে হবে, ঠিক আছে? এই ছকটা সবাই বুঝছো? বুঝলে সিডি লিখো তো। এই ছকটা সবাই বুঝছো? এই ছকটা সবাই বুঝলে সিডি লিখো। এই ক্লাসটা বুঝলে সবাই সিডি লিখো তো। এই ছকটা বুঝছো? বলো। হ্যাঁ, রিয়াদ লিখছে সিডি, লামিম লিখছে সিডি, শান্ত লিখছে সিডি, আকাশ ইসলাম লিখছে সিডি। আচ্ছা, মাহবুব বলছে ভাইয়া বুঝলাম না ছকটা। আচ্ছা, আরেকবার বলতেছি, দেখো তোমাদের বইয়ে এই ছকটা আঁকানো আছে, ঠিক আছে? বিবৃত, অর্ধবিবৃত, অর্ধসংবৃত, সংবৃত, এগুলো হচ্ছে ঠোঁটের উন্মুক্তি, ঠোঁটের
উন্মুক্তি, উন্মুক্তি বা কতটুকু খুলতেছে। দেখো যখন আ উচ্চারণ করতেছি আমরা, এর ক্ষেত্রে দেখো মুখটা সম্পূর্ণ খুলতেছে। সম্পূর্ণ খোলা মানে কি? বিবৃত, মুখটা বিবৃত, এজন্য বলা হচ্ছে আ এর ক্ষেত্রে বিবৃত। ঠিক আছে। অ এর ক্ষেত্রে অ, যখন অ উচ্চারণ করবা দেখো জিহ্বাটা আমাদের পিছনে যাচ্ছে, মানে জিহ্বার অবস্থান পশ্চাৎ। আর হচ্ছে অর ক্ষেত্রে আয়ের যে মুখটা একটু কম খুলতেছে, অ আর আ, আ আর অ, এই যে কম খুলতেছে এটাকে বলা হয় অর্ধ বিবৃত। ঠিক আছে, অর্ধ বিবৃত। যখন বলবা এর ক্ষেত্রে জিহ্বাটা কি বাইরে আসতেছে, তার মানে জিহ্বাটা সম্মুখ, জিহ্বাটার অবস্থান কোথায়? সম্মুখ। এবার দেখো যখন ও বলবা বা এ বলবা, এক্ষেত্রে জিহ্বাটা এই অ এর চেয়ে আরেকটু হচ্ছে আমাদের ঠোঁটটা আরেকটু কম খুলতেছে, এটাকে বলা হচ্ছে অর্ধ সংবৃত। ঠিক আছে। আর সংবৃতের ক্ষেত্রে রস্যৌ, রস্যই, এটা হচ্ছে সংবৃত। এক্ষেত্রে আমাদের ঠোঁটটা খুব বেশি উন্মুক্ত হয় না, এবং হচ্ছে যখন রস্যই বলবা, রস্যই, তখন জিহ্বাটা সম্মুখে আসে। যখন রস্যৌ বলবা জিহ্বাটা পশ্চাতে থাকে। এখন বুঝছো? জানাও। হ্যাঁ, মেহেদি হাসান নীলা লিখছে সিডি, মেহেদি হাসান সিডি, আফরা বেগম সিডি। হ্যাঁ, আশা করি তোমরা সবাই বুঝছো। আচ্ছা এই ছকটা থাক, আমরা এর নিচে আরেকটা কিছু আলোচনা করি। এই ছকটা একটু লাগবে তোমাদের। এবার এই ছকটা কিন্তু তোমরা লিখে তোমাদের বইয়ে আছে অবশ্য, লাগবে না। আমরা তো আলোচনা করবো অনুনাসিকতা। কি আলোচনা করবো? অনুনাসিকতা, খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র একটা লাইন বলা যাবে না, একটা সেন্টেন্স কিন্তু পরীক্ষায় বারবার আসে, ঘুরে ঘুরে ওটাই আসে, অনুনাসিকতা। দেখো অনুনাসিকতা, এই যে অনুনাসিকতা, কখন অনুনাসিকতা বোঝায়? যখন চন্দ্রবিন্দু স্বরবর্ণের উপর থাকে তখন তাকে অনুনাসিকতা বোঝায়। ঠিক আছে। মনে করো অ একটা স্বরবর্ণ, এর উপর চন্দ্রবিন্দু থাকলো, এই যে অনুনাসিকতা। তো তোমাদের পরীক্ষায় আসে যে চন্দ্রবিন্দু কি বোঝাতে ব্যবহার করা হয়? অনুনাসিকতা। বা অনুনাসিকতা বোঝাতে কি ব্যবহার করা হয়? চন্দ্রবিন্দু। এটা মনে রাখবা যে অনুনাসিকতা বোঝাতে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়, এতটুকু মনে রাখবা। অনুনাসিকতা বোঝাতে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। ঠিক আছে। এবার দেখো তারপরে তোমার বই পাতা উল্টাও, আছে অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি হচ্ছে যেই স্বরধ্বনি সম্পূর্ণভাবে উচ্চারিত হয় না, তাকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। তোমরা জেনে খুশি হবা আমাদের এই অর্ধ স্বরধ্বনি গুলো একদম নির্ধারিত, শুধুমাত্র চারটা। মনে রাখা খুব সহজ, তাই না? কি কি দেখো? রস্যই, রস্য, এ, ও, এই চারটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। রস্যই, রস্য, এ এবং ও, এই চারটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি, মনে রাখবা। তাহলে অনুনাসিকতা বোঝাতে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। অর্ধ স্বরধ্বনি হচ্ছে চারটা। অর্ধ স্বরধ্বনি কি? যেগুলো পুরোপুরি ভাবে উচ্চারিত হয় না। রস্যই, রস্য, এ এবং ও। ঠিক আছে। এবার দেখো আমরা এবার বলবো দ্বি-স্বরধ্বনি। তোমাকে জানো দ্বি-স্বরধ্বনি কি? বলো তো, তোমাকে জানো দ্বি-স্বরধ্বনি কোনগুলো? জানাও আমাকে। দ্বি-স্বরধ্বনি কোনগুলো? বলো দ্বি-স্বরধ্বনি কোনগুলো, কমেন্টে জানাও তো। জানাও দ্বি-স্বরধ্বনি কোনগুলো? দ্বি-স্বরধ্বনি কোনগুলো? রিয়াদ লিখছে আ এবং রস্য। না রিয়াদ, আ রস্য দ্বি-স্বরধ্বনি নয়। আ রস্য দ্বি-স্বরধ্বনি নয়। বলছে আপনি বলেন স্যার। আমি তো বলবোই, আমি তো বলার জন্য এখানে আসছি, তাই না? আচ্ছা বলি, দেখো তোমাদের বোর্ড প্রশ্ন যখন সলভ করবা দেখবা যে একটা প্রশ্ন খুব আসছে যে পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি মিলে কি হয়? দ্বি-স্বরধ্বনি। সূত্রটা কি দেখো? পূর্ণ স্বরধ্বনি প্লাস অর্ধ স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি মিলে হয় দ্বি-স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি মিলে হয় দ্বি-স্বরধ্বনি। তোমরা দেখো অর্ধ স্বরধ্বনি চারটা, রস্যই, রস্য, এ, ও। কিন্তু দ্বি-স্বরধ্বনি তোমাদের বইয়ে দেখো একটা লাইন আছে, কি লাইন দেখো? যে দ্বি-স্বরধ্বনির জন্য বাংলা বর্ণমালায় দুটি নির্ধারিত বর্ণ রয়েছে, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। কি আছে? ওই এবং ও। ঠিক আছে। তো দেখো দ্বি-স্বরধ্বনি মাত্র দুইটা, একটা ওই, একটা ও।
তো দ্বিস্বরধ্বনি কোনগুলি? আচ্ছা একটু মিশাই দিই, ঠিক আছে। দ্বিস্বরধ্বনি দুইটি, কি কি? একটা ওই একটা ও, ঠিক আছে, একটা ওই একটা ও। তো আমাদের স্বরধ্বনি আলোচনা শেষ। এবার আমরা একটু তোমাদের যে নৈবেদ্যিকগুলো লিখছি এগুলো দেখবো, ঠিক আছে। তো আমাদের এই দুটো আলোচনা হয়ে গেল, ধ্বনি বর্ণ স্বরধ্বনি। দেখো 1 নম্বর প্রশ্ন, তোমরা এখানে সবাই লক্ষ্য করো, মৌলিক স্বরধ্বনি কতটি? এটা কোনটা উত্তর হবে কমেন্টে জানাও। রিয়া লিখছে ওইও, আকার ইসলাম লিখছে ওইও, হ্যাঁ ধন্যবাদ। জানাতুন বাবাসীরা আবার লিখছে আ রস্যৌ, না আ রস্যৌ না। দেখো তোমরা যখন আ রস্যৌ লিখতেছো, তোমাদের একটা জিনিস শিখাই। তোমাদের পরীক্ষায় একটা খুব কমন প্রশ্ন আসে, সেটা হচ্ছে লাউ। লাউ শব্দে কি স্বরধ্বনি রয়েছে? এটা তোমাদের পরীক্ষায় খুবই আসে, বারবার আসে। কি আছে, কি কি শব্দ আছে দেখো, আ যোগ রস্যৌ, এটা মনে রাখবা, ঠিক আছে। লাউ শব্দে, লাউ শব্দে কি আসবে? আ যোগ রস্যৌ, এটা মনে রাখবা। তোমাদের পরীক্ষায় আসে লাউ শব্দে কোন কোন স্বরধ্বনি রয়েছে? আ যোগ রস্যৌ। লাউ শব্দে কোন কোন স্বরধ্বনি রয়েছে? আ যোগ রস্যৌ, ঠিক আছে। হ্যাঁ তোমরা কমেন্টে সুন্দর করে জানাচ্ছ। আচ্ছা রিয়াদ লিখছে 7, 7। মেহেদি হাসান 7। এক্স ইফাত লিখছে 11, না 11 না। আমি বলছি মৌলিক স্বরধ্বনি বললে 7 হবে, আর যদি স্বরবর্ণ বলে তাহলে 11 হবে। দেখো এখানে একটা পদ্ধতিগত বুদ্ধি খাটাইছে। দেখো মৌলিক স্বরধ্বনি কতটি, প্রথমেই দিয়ে রাখছে 11, আর তোমরা দেখা মাত্রই বলবা আর আমি তো স্বরধ্বনি পড়েছি 11টি, 11টি দেখাই দিবা, আর শেষ, ওখানেই শেষ। দেখো এই যে গ নাম্বার অপশন লিখছে 7, তাহলে মৌলিক স্বরধ্বনি কতটি? ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। মৌলিক স্বরধ্বনি বললে উত্তর হবে 7। উত্তর কত হবে? 7টি। তোমরা যারা 11 বলতেছো তারা হয়তো প্রথমের দিকে লাইভে আসোনি, যাই হোক। এবার 2 নম্বর দেখো, কোনটি মৌলিক ব্যঞ্জন ধ্বনি? 2 নম্বরে বলো কোনটি মৌলিক ব্যঞ্জন ধ্বনি হবে? মাহফুজ হাসান মিসকা লিখছে উচ্চারণের সময় জিভের কোন অবস্থার কারণে ভাগ করা যায়। আচ্ছা দেখো জিভের অবস্থান, কোন অবস্থান না, সম্মুখ মধ্য পশ্চাৎ, এই 3টা অবস্থানের ভিত্তি করে স্বরধ্বনিকে ভাগ করা হয়, ঠিক আছে। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, মৌলিক ব্যঞ্জন ধ্বনি কোনটি? বলো মৌলিক ব্যঞ্জন ধ্বনি কোনটি? আমি তোমাদের বলছিলাম যে ইয়, ন, জ, স, অন্তস্থ অ, খণ্ডত, বিসর্গ, অনুসার, চন্দ্রবিন্দু, এগুলো বাদে বাকিগুলো মৌলিক ব্যঞ্জন ধ্বনি। এগুলো বাদে বাকিগুলো মৌলিক ব্যঞ্জন ধ্বনি। দেখো ইয়, এটা কি? এটা এখানে আছে, তার মানে এটা মৌলিক ব্যঞ্জন ধ্বনি নয়। জ এখানে আছে, তার মানে এটা মৌলিক ব্যঞ্জন ধ্বনি নয়। খণ্ডত এখানে আছে, তার মানে এটা মৌলিক ব্যঞ্জন ধ্বনি নয়। তার মানে ত, ত হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। এই যে এখানে 9টা আছে, এই 9টা মুখস্থ করে নিবা। এই 9টা ছাড়া বাকিগুলো হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। এবার দেখো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি হবে? বলো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? ফলা কতটি বলো তো? 4 নম্বরের উত্তর কত হবে? ফলা কতটি? 4 নম্বরের উত্তর বলো, ফলা কতটি? চার নম্বরের উত্তর বলো, 4। রিয়া লিখছি ত, হ্যাঁ। ফলা কতটি বলো? ফলা কতটি বলো? হ্যাঁ ফলা 6টি। আনিকা লিখছে ফলা 6টি, হ্যাঁ ঠিক আছে, ফলা হচ্ছে 6টি। দাঁতুল মুবাশশিরা কার? হ্যাঁ সর্বনাম সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? হ্যাঁ তামিম 6টি, ঠিক আছে। জুবাইর হোসেন জিহাদ তুমি 11, কিসের 11 বলতেছো যে? মৌলিক স্বরধ্বনি না, মৌলিক স্বরধ্বনি 7টি। আচ্ছা নাজিবা লিখছে 6, তাহমিদা মুনতাহিন লিখছে 6, তাহমিদ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার দেখো আয়ের উচ্চারণ, আয়ের উচ্চারণ কেমন বলো? আয়ের উচ্চারণ এখনই বলাইলাম, আয়ের উচ্চারণ কেমন?
আয়ের উচ্চারণ হচ্ছে বিবৃত আ। আয়ের ক্ষেত্রে মুখ সম্পূর্ণ গোল। আ কোথায় ছিল? আ ছিল একদম নিচে, তাই না? ছকের একদম নিচে, মাঝখানে ছিল আ। ছকের একদম নিচে, মাঝখানে ছিল আ। তাহলে আয়ের উচ্চারণ কেমন হবে? বিবৃত। অ উচ্চারণে জীবের অবস্থান। অ কোথায় ছিল বলো তো? দেখো, এখানে ছিল আ, এখানে ছিল এ, এখানে ছিল অ। তাহলে অ উচ্চারণে জীবের অবস্থান কোথায়? অ। তোমরা অ উচ্চারণ করো, দেখবা জীবটা পিছন দিকে যাচ্ছে। তাহলে অ উচ্চারণে জুবাইর হোসেন জিহাদ লিখছো কার 11টি? না, কার 10টি। কার কয়টি? 10টি। কারণ হচ্ছে অ এর কোনো কার চিহ্ন হয় না। কার 10টি। তো দেখো, অ উচ্চারণে জিহ্বার অবস্থান হচ্ছে পশ্চাৎ। তোমাদের এখনই ছকটা পড়াইলাম, জিহ্বার অবস্থান কি? পশ্চাৎ। এবার দেখো, লাউ শব্দের কোন কোন স্বরধ্বনি রয়েছে বলো। লাউ শব্দের কোন কোন স্বরধ্বনি রয়েছে? 7 নম্বরের উত্তর দাও। হ্যাঁ, বিবৃত, ঠিক আছে। আরিশা লিখছে বিবৃত, জেসিয়া লিখতেছে বিবৃত, আফরা বেগম বিবৃত, তানজিম আক্তার বিবৃত, রিয়াদ। রিয়াদ অর্ধ বিবৃত কেন? অর্ধ বিবৃত কেন হবে? আ। আয়ের উচ্চারণ কি? আ, মুখ সম্পূর্ণ খুলে যাচ্ছে। আর অর্ধ বিবৃত হচ্ছে এ এবং অ। জানাতুন মুবাশশির অর্ধ বিবৃত না, বিবৃত। 7 নম্বর দেখো, লাউ শব্দের কোন কোন স্বরধ্বনি রয়েছে? লাউ শব্দে রয়েছে, মানে শিখাইলাম, এখনই বললাম। লাউ শব্দে রয়েছে আ এবং হ্রস্ব। এই যে আ এবং হ্রস্ব। এবার দেখো, চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? অনুনাসিকতা বোঝাতে, তাই না? অনুনাসিকতা বোঝাতে। দ্বিস্বরধ্বনি কোনগুলি? তোমাদের আগে তোমাদের কমেন্ট করাইছি, দ্বিস্বরধ্বনি হচ্ছে ওই এবং ও। আচ্ছা, অর্ধ স্বরধ্বনি নয় কোনটি? অর্ধ স্বরধ্বনি নয় কোনটি? আমি বলেছি অর্ধ স্বরধ্বনি কতটি? 4টি। কি কি? রস্বই, হ্রস্ব, এ, ও। এগুলো হচ্ছে অর্ধ স্বরধ্বনি। এগুলো কি? অর্ধ স্বরধ্বনি। তো অর্ধ স্বরধ্বনি নয় কোনটি? আ। আ হচ্ছে অর্ধ স্বরধ্বনি নয়। ঠিক আছে। তানজিনা আক্তার লিখছে আ যোগ হ্রস্বই। না, আ যোগ হ্রস্ব। লাউ হচ্ছে আ যোগ হ্রস্ব। জানাতুল মুবাশশিরা লিখছে অয়ের উচ্চারণ, হ্যাঁ, অয়ের উচ্চারণ অর্ধ বিবৃত, ঠিক আছে। আচ্ছা, আমাদের স্বরধ্বনি শেষ, এবার ব্যঞ্জনধ্বনিতে যাব। স্বরধ্বনি শেষ, এবার আমরা ব্যঞ্জনধ্বনিতে যাব। দেখো, হ্যাঁ, অনুনাসিকতা লিখছে দেশিয়া, হ্যাঁ, ঠিক আছে। আমরা এই 11টা স্বরধ্বনি, এরই এত ভাগ, সংবৃত, বিবৃত, অর্ধ বিবৃত, অর্ধ সংবৃত। তাহলে ব্যঞ্জনধ্বনি তো 39টি। এর জানি না কতটা ভাগ হবে, তাই না? তো ব্যঞ্জনধ্বনি, হ্যাঁ, অনেকগুলো ভাগ। দেখি আমরা সহজ করা যায় কিনা। দেখো, প্রথমে আমরা লিখবো কণ্ঠ। তোমরা একটু লিখো আমার সাথে, তাহলে মনে থাকবে। কণ্ঠ। তোমাদের বইয়ে এই ছকটা নাই। তোমরা যদি হচ্ছে 19 সাল বা 18 সালের বই পাও, পিডিএফ পাও, সেখানে দেখবা। আমি অবশ্য পিডিএফটা দিব তোমাদের, বা স্ক্রিনশট মারে তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিব। তো কণ্ঠ, এটা আছে কণ্ঠ। ক থেকে উ পর্যন্ত, মানে ক, খ, গ, ঘ, ঙ, এগুলো হচ্ছে কণ্ঠবর্ণ। এগুলো কি বর্ণ? কণ্ঠবর্ণ। চ, ছ, জ, ঝ এবং স। চ উচ্চারণ করো, চ, ছ, জ, ঝ, স, এগুলো হচ্ছে তালব্য বর্ণ। তোমরা লিখো, পরে আমি বুঝাচ্ছি, আগে লিখো। ট, ঠ, ড, ঢ, ন, এগুলো হচ্ছে মূর্ধন্য বর্ণ। ত, থ, দ, ধ, এগুলো হচ্ছে দন্ত বর্ণ। ন, র, ল, স, এগুলো হচ্ছে দন্তমূলীয়। প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে তোমাদের ওষ্ঠবর্ণ। কণ্ঠনালীয় হচ্ছে হ। ঠিক আছে। দেখো, ক, খ, গ, ঘ, ঙ হচ্ছে কণ্ঠবর্ণ। তালব্য বর্ণ যখন আমরা উচ্চারণ করবো চ, দেখো এগুলো কিন্তু একটু মুখস্থ করবা, আমি বুঝাই দিচ্ছি, তবে একটু মুখস্থ করে নিবা। দেখো, চ, ছ, জ, ঝ এবং তালব্য স, এগুলো যখন উচ্চারণ করতেছি তখন আমাদের জিহ্বাটা তালুর সঙ্গে রাখতেছে, ঠিক আছে। এই জন্য এগুলো হচ্ছে তালব্য বর্ণ। কিন্তু দেখো,
যখন ট ঠ উচ্চারণ করতেছি এই ক্ষেত্রে জিহ্বাটা কিন্তু তালুতে লাগতেছে না, কোথায় লাগতেছে? তালুর একটু পরে। তোমরা কি জানো আমাদের মুখের মাঝে, মুখ বিভাগের মাঝে মূর্ধা বলে একটা জায়গা আছে। কি নামে? মূর্ধা। মূর্ধা কোনটা? যে হচ্ছে তালুর পরে, ঠিক তালুর পরের অংশ যেটা একটু উঁচু হয়ে থাকে তার নাম হচ্ছে মূর্ধা। তালুর পরের অংশ যেটা একটু উঁচু হয়ে থাকে তার নাম হচ্ছে কি? মূর্ধা। তো দেখো যখন আমি বলেছি ট, আসলে বলো তোমরা, তাহলে হচ্ছে তোমাদের ইজি হবে। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, এগুলোর ক্ষেত্রে জিহ্বাটা হচ্ছে তালুতে লাগতেছে না, মূর্ধাতে লাগতেছে, মানে তালুর একটু পিছনে উঁচু অংশে, তাই না? এই জন্য এটা মূর্ধন্য বর্ণ। ঠিক আছে, এবার দেখো ত, থ, দ, ধ, ন, দাঁতের সাথে লাগতেছে জিহ্বা, এই জন্য এটা দন্ত বর্ণ। ন, র, ল, স, এগুলো দাঁতের সাথে লাগতেছে না, কিন্তু দাঁত এবং মাড়ির সংযোগস্থল মানে দাঁতের মূল, দন্তমূলের সাথে লাগতেছে, এই জন্য দন্তমূলীয়। প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে দুটো ঠোঁট একখানে লাগতেছে, এই জন্য এটা ওষ্ঠবর্ণ। আর কণ্ঠনালী বর্ণ একটাই, এটা হচ্ছে হ, একদম কণ্ঠের নালী থেকে উচ্চারিত হ। ঠিক আছে, তুমি একটা জিনিস ভুল করবা, কণ্ঠনালীও কিন্তু হ, আর কণ্ঠবর্ণ কিন্তু ক, খ, গ, ঘ, ঙ, এটা মনে রাখবা। কণ্ঠবর্ণ কি? ক, খ, গ, ঘ, ঙ, আর কণ্ঠনালীও হ। কণ্ঠনালীও বললে হ, আর যদি কণ্ঠ বলে ক, খ, গ, ঘ, ঙ। ঠিক আছে, বুঝছো সবাই? বুঝলে একটু সিডি লিখো তো। সবাই বুঝছো? সবাই কি বুঝছো এটা? সবাই বুঝছো এটা? বুঝলে একটু সিডি লিখো। ইউটিউব লিংক দিছি, ওটা সবাই সাবস্ক্রাইব করতে বলো। হ্যাঁ, আনিকা লিখছে সিডি স্যার। দেখো তোমাদের এখানে ইউটিউব লিংক দেওয়া আছে, তুমি সবাই সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, সাবস্ক্রাইব করে নিবা। পরবর্তী ক্লাসগুলো মনে আসবে, তোমাদের যে ক্লাসগুলো পরবর্তীতে হবে সেটা ওখানে পাওয়া যাবে তোমরা। আনিকা সিডি স্যার লিখছে, আনিকা বুঝছে। তানজিনা আক্তার সিডি স্যার। আকার ইসলাম সিডি স্যার। আচ্ছা, তাহলে আমরা তার পরবর্তীতে যাব। দেখো তোমাদের ব্যঞ্জন ধ্বনির মধ্যে কিছু বর্ণ রয়েছে, আগে লিখতেছি, তোমরা একটা আমার সাথে ইয়া করে নাও, লিখে নাও বা বই দাগাই নাও। স্পৃষ্ট ব্যঞ্জন, নাসিক্য ব্যঞ্জন, উষ্ম ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, কম্পিত, তাড়িত। চ, ক, ত, ট। নাসিক্য ব্যঞ্জন হচ্ছে ম, ন, উ। উষ্ম ব্যঞ্জন হচ্ছে স, তালব্য স, দন্ত স, হ। পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে ল, কম্পিত ব্যঞ্জন হচ্ছে র, তাড়িত ব্যঞ্জন হচ্ছে ড শূন্য র, ঢ শূন্য র। এই যে আমি লিখলাম বর্ণগুলো, এগুলো হচ্ছে তোমাদের নৈমিত্তিক আসার মেইন জায়গা। ঘুরে ফিরে এখান থেকে নৈমিত্তিক আসবে, কোনটা পার্শ্বিক ব্যঞ্জন, কোনটা কম্পিত ব্যঞ্জন, কোনটা এখান থেকে বেশি আসে, কোনটা উষ্ম ব্যঞ্জন, কোনটা স্পৃষ্ট ব্যঞ্জন, এই ক্ষেত্রে বেশি আসে। ঠিক আছে, তো দেখো স্পৃষ্ট ব্যঞ্জন চারটি, কিভাবে মনে রাখবা? চত্বর। কি? চত্বর, চত্বর। তো স্পৃষ্ট ব্যঞ্জন কোনগুলি? যে ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে বাকযন্ত্রের ক্ষেত্রে বাতাসটা বাইর হবে, এই বাতাসটা বাধা পাবে, এটা হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জন চ, ত, মনে রাখবা, চ, ক, ত, ট। নাসিক ব্যঞ্জন মানে হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসটা একসাথে মুখ এবং নাক দিয়ে বের হবে, বাতাসটা একসাথে মুখ এবং নাক দিয়ে বের হবে, সেটা নাসিক ব্যঞ্জন। যেমন দেখো ম, ন, ও, বাতাস একসাথে মুখ এবং নাক দিয়ে বের হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে নাসিক ব্যঞ্জন, ম, দন্তন্য এবং উ। এবার দেখো উষ্ম ব্যঞ্জন, আমাদের সময় ছিল শীষ ব্যঞ্জন, তোমাদের এখন দিচ্ছি উষ্ম ব্যঞ্জন, আমরা বলেছিলাম শীষ ব্যঞ্জন। ঠিক আছে, তুমি এটা লিখে রাখো সাথে, তোমাদের বইয়ে আছে হয়তো শীষ ব্যঞ্জন। শীষ, যে ব্যঞ্জনগুলো উচ্চারণের সময় বাতাস বাধা পেয়ে ঘর্ষণের সৃষ্টি হয় এবং শীষের মতো উচ্চারিত হয়, সেটা হচ্ছে শীষ ব্যঞ্জন বা উষ্ম ব্যঞ্জন।
যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস বাধাপ্রাপ্ত হয়ে ঘর্ষণের সৃষ্টি হয় এবং শীষের সৃষ্টি হয় সেটা হচ্ছে শীষ ব্যঞ্জন বা উষ্ম ব্যঞ্জন। তালব্য স, দন্ত স এবং হ। ঠিক আছে। পার্শ্বিক ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন মানে কি, যেটা উচ্চারণের সময় দুপাশ দিয়ে বাতাস বের হয়, ল। এবার দেখো কম্পিত ব্যঞ্জন মানে র, র উচ্চারণের সময় জিহ্বাটা একটু কি কম্পিত হচ্ছে, এটা হচ্ছে র। তাড়িত ব্যঞ্জন মানে কম্পনের চেয়ে একটু বেশি কাঁপাকাঁপি, তাই না? যেমন ডয় শূন্য র, ঢয় শূন্য র, এটা হচ্ছে তাড়িত। ঠিক আছে, বুঝছো? এটা বুঝলে সিডি লিখে দাও। তোমাদের একটু বই আছে, তাহলে স্ক্রিনশট দাও, নাহলে নোট ডাউন করে নাও, নোট করলে বেশি ভালো। সিডি লিখো, হইলে সিডি লিখো, পরবর্তী আলোচনায় যাবো। হইলে সিডি লিখো। হ্যাঁ আনিকা সিডি স্যার, হ্যাঁ আনিকা বুঝে গেছে, আনিকা বুঝছে। তারপরে রিয়াদ আবি, আচ্ছা রিয়াদ মেনশন দিচ্ছে, তুমি একটু মেনশন দিয়ে দাও তোমাদের বন্ধু বান্ধব গুলোকে। মেহেদি হাসান নিলয় সিডি স্যার, ইউআর পিচ্চি সিডি স্যার, রিয়াদ বুঝছে। আচ্ছা তোমরা বুঝে গেছো। এর পরবর্তীতে তোমাদের একটা টপিক আছে ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ। এই টপিকটা আমি পড়াবো না। কেন পড়াবো না শোনো, তোমাদের বইয়ে, তোমাদের বইটা পরিমার্জিত করতে ঠিক আছে ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ, কিন্তু সহজ করে দেয়নি। তোমরা 19 সালের বই দেখবা, 19 সালের, সেখানে একটা ছক দেওয়া আছে ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ, সেটা মুখস্থ করতে হয় না, মাত্র 1 থেকে 2 বার রিডিং করলেই হয়ে যায়। সেটা মুখস্থ আমি তোমাদের দিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়নি যুক্ত হয়ে নিবা। তো ওটা পড়া, ওটা হচ্ছে আমি তোমাদের দিয়ে দিব, ওটা একবার রিডিং করলে হয়ে যাবে। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জোরে অনুরণিত হয় তাকে কি বলে? বাতাস যদি জোরে অনুরণিত হয় সেটা হচ্ছে মহাপ্রাণ। ঠিক আছে, নিঃশ্বাস যদি জোরে অনুরণিত হয় সেটা হচ্ছে মহাপ্রাণ, আর নিঃশ্বাস যদি আস্তে বা ধীরে অনুরণিত হয় সেটা হচ্ছে অল্প প্রাণ। যদি ঘর্ষণের সৃষ্টি হয় সেটা হচ্ছে ঘোষ ধ্বনি, আর যদি ঘর্ষণের সৃষ্টি না হয় সেটা হচ্ছে অঘোষ ধ্বনি। তো এই ছকটা আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো, তারপরে যদি পরে যদি সমস্যা থাকে পরবর্তী আমার বাংলা সেকেন্ড পার্ট ক্লাসে বুঝাই দেবো। ঠিক আছে, তো দেখো আমাদের ব্যঞ্জন নিয়ে আলোচনা শেষ। এবার দেখি ওই এখানে একটু বলছে যে ওষ্ঠধ্বনি কোনগুলি, 11 নম্বর, সবাই কমেন্ট করো কোনটা উত্তর হবে। ওষ্ঠধ্বনি কোনগুলি, 11 নম্বর উত্তর কোনটা হবে, সবাই একটু কমেন্ট করো তো। এগারো নম্বরের উত্তর কোনটা হবে একটু কমেন্ট করো আগে। পুলক ভাই আমাদের ভিডিও দেখতেছে, ধন্যবাদ ভাই। 11 নম্বরের উত্তর কোনটা হবে একটু কমেন্ট করো। ওষ্ঠধ্বনি কোনগুলি বলো, কোনগুলি ওষ্ঠধ্বনি? স্যার বলে দেন, আনিকা ভুলে গেছো? ওষ্ঠধ্বনি মানে হচ্ছে দুই ঠোঁট একখানে লাগবে। কোন ক্ষেত্রে দেখো তো, আচ্ছা অপশন দেখা যায় না, এই যে প খ ব ক খ গ ত থ দ, এই যে এটা ওষ্ঠধ্বনি হচ্ছে প খ ব, প খ ব, মানে ঠোঁট যদি একখানে লাগতেছে প খ ব। হ্যাঁ তামিম 2 নম্বর অপশন, হ্যাঁ তামিম ঠিক আছে তোমার উত্তর। আচ্ছা দেখো ওষ্ঠধ্বনি হচ্ছে চ ছ জ নাকি প ফ ব নাকি ক খ গ নাকি ত থ দ। প ফ ব। মেহেদি হাসান দিল 3 নম্বর, না মেহেদি 2 নম্বর, প ফ ব। হ্যাঁ রিয়ার ভ হবে। ও মনে পড়ছে স্যার, আনিকা মনে পড়ছে। আচ্ছা আরিশা প ফ ব। ঠিক আছে তোমরা অনেক ভালো বুঝছো, জান্নাতুল মুবাশশিরা প ফ ব। এবার দেখো উষ্ম ব্যঞ্জন কোনটি, উষ্ম ব্যঞ্জন কোনটি? উষ্ম মানে স স হ, তিনটা ছিল, উষ্ম ব্যঞ্জন হচ্ছে হ। কোন ধ্বনি উচ্চারণে বাতাসের আধিক্য থাকে বলো তো? মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে বাতাসের আধিক্য থাকে। কম্পিত ব্যঞ্জন কোনটি? কম্পিত ব্যঞ্জন হচ্ছে র। এবার বলো পার্শ্বিক ব্যঞ্জন কোনটি, 15 নম্বর উত্তর বলো। পার্শ্বিক ব্যঞ্জন কোনটি? হ্যাঁ জুবাইর প ফ ব ভ। পার্শ্বিক ব্যঞ্জন এই 15 নাম্বার, ন নাকি ল নাকি চ নাকি উ? পার্শ্বিক ব্যঞ্জন কোনটি বলো তো, কমেন্ট করো তাড়াতাড়ি।
পার্শ্বিক ব্যঞ্জন কোনটি? পার্শ্বিক ব্যঞ্জন কোনটি বলো? আনিকা বলছে ল। হ্যাঁ আনিকা ল, ঠিক আছে। পার্শ্বিক ব্যঞ্জন বলো একটু তাড়াতাড়ি। হ্যাঁ দানাতুল মুবাশশিরা ল, ঠিক আছে। রিয়াদ বলছে ল, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো স্পৃষ্ট ব্যঞ্জন নয় কোনটি? স্পৃষ্ট ব্যঞ্জন, স্পৃষ্ট ব্যঞ্জন ছিল আমাদের কি কি? চক তট, চক তট, মানে চ ক ত ট। তো দেখো চ ট ত তিনটা স্পৃষ্ট। উ হচ্ছে কি? উ হচ্ছে নাসিক্য। আর পড়ছি না দেখো ম ন উ, এগুলো হচ্ছে নাসিক্য, নাসিক্য। তাহলে উ হচ্ছে এখানে উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আমাদের ব্যঞ্জন নিয়ে আলোচনা শেষ। এবার আমরা পড়বো শব্দের উচ্চারণ। কি বলবো? শব্দের উচ্চারণ। তার আগে তোমাদের একটু বলবো যে শব্দের উচ্চারণ কেন পড়া উচিত, কেন আমরা শব্দের উচ্চারণ করবো। তো তোমরা জানবা যে হচ্ছে বাংলা ভাষায় এমন কিছু শব্দ রয়েছে এরা বিভিন্ন রূপ ধারণ করে, এক এক ক্ষেত্রে এক এক উচ্চারণ হয়। তো আমরা দেখি কিছু, দেখি দেখো অ, শব্দের উচ্চারণের ক্ষেত্রে অ, এই যে অ একটা বর্ণ স্বরেও, এর দুটি আমরা শব্দ লিখবো। দেখো একটা লিখবো অনেক, একটা লিখবো কি লিখি, আর একটা কি লেখা যায়? অতি লিখি। তো অ বর্ণের দুটি আমরা শব্দ লিখলাম, একটা হচ্ছে অনেক, একটা হচ্ছে অতি, তাই না? দেখো তো এখন এই যে অ বা স্বরেও, আসলে এটাকে অ বলতে হয়, স্বরেও বলতে হয় না। অ, এই অনেক এবং অতি এই দুটাই তো হচ্ছে স্বরেও দ্বিবর্ণ, তাই না? এখানেও স্বরেও বা অ আছে, এখানেও অ আছে। কিন্তু দেখো আমরা যখন অনেক উচ্চারণ করতেছি, অনেক, অনেক মানে অনেক, এখানে অ এর উচ্চারণ স্বাভাবিক অনেক। কিন্তু যখন অতি, আমি বলতেছি অতি, কি বলি? অতি, ও তি, মানে এটা উচ্চারণটা কেমন হচ্ছে? ও তি, ঠিক আছে? ও তি, এখানে আমাদের উচ্চারণটা কেমন হচ্ছে? ও তি। ঠিক আছে? তো দেখো অ এর উচ্চারণ এখানে হলো স্বাভাবিক অনেক, কিন্তু এখানে হলো অতি। এরকম অ এর স্বাভাবিক উচ্চারণ অনেকের ক্ষেত্রে হয়, আবার দেখো অনাথের ক্ষেত্রে হয় স্বাভাবিক উচ্চারণ। কিন্তু যখন অ এর আমাদের হচ্ছে বিকৃত উচ্চারণ বা ও এর মতো উচ্চারণ, অ এর উচ্চারণ যখন ও এর মতো হয়, এটা অতি। আরো কিছু তুমি মনে রাখবা, আজ যেগুলো লিখতেছি তোমাদের বই মানে 4টা না 5টা উদাহরণ দেওয়া আছে, এগুলো পড়বা ভালো করে। অতি, অদ্য, পক্ষ, মন। এই যে দেখো অতি, অদ্য, পক্ষ, মন, এগুলোর ক্ষেত্রে অ এর উচ্চারণ কিন্তু ও এর মতো। অ এর উচ্চারণটা কিসের মতো? ও এর মতো। যখন আমরা অতি বলতেছি, অতি, অতি, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের উচ্চারণ হচ্ছে অতি। দেখো শব্দের উচ্চারণ তোমাদের ভালো করে শিখা লাগবে। কেন বলো তো? তোমরা যখন আরেকটু বড় হবা, তোমরা যখন আরেকটু বড় হবা, উচ্চ মাধ্যমিকে পড়বা, তখন এই যে বর্ণের উচ্চারণ, এই বর্ণের উচ্চারণ নামে তোমাদের একটা প্রশ্নই থাকবে 5 মার্কের। তো এখন থেকে যদি তোমরা তোমাদের ভিত্তিটাকে মজবুত করো, তাহলে পরবর্তীতে বেশি প্যারা হবে না। তো দেখো অতি, এখানে অ এর উচ্চারণ ও এর মতো, এখানে অ এর উচ্চারণ কিসের মতো? ও এর মতো, অতি। ঠিক আছে? এবার তো অদ্য, অদ্যতে কি হবে উচ্চারণ দেখো। আচ্ছা, উচ্চারণ হচ্ছে অদ্য। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা যে অদ্যর উচ্চারণ কোনটি কেমন। দেখো অদ্য, এখানে অবশ্যই হসন্ত হবে। অতি উচ্চারণ অতি, এটা হচ্ছে অদ্য। এভাবে পক্ষের উচ্চারণ পক্ষ, পক্ষ লিখে দিই তোমাদের, বই আছে কিন্তু এগুলি, পক্ষ। মনের উচ্চারণ মন কিন্তু না, মন। কি বলি আমরা? মন, মন। এই যে এখানে অ এর উচ্চারণ ও এর মতো হচ্ছে অতি, অদ্য, পক্ষ এবং মনের ক্ষেত্রে। অতি, অদ্য, পক্ষ এবং মনের ক্ষেত্রে অ থাকা সত্ত্বেও অ এর উচ্চারণ ও এর মতো হচ্ছে। এটাই হচ্ছে বর্ণের উচ্চারণ। ঠিক আছে? অ এর উচ্চারণ ও এর মতো হচ্ছে। আর দেখো অনেক,
অনাথ, অনেক অনাথ এসব ক্ষেত্রে অ এর উচ্চারণ অ এর মতোই হয়। অনেক অনাথ এসব ক্ষেত্রে অ এর উচ্চারণ অ এর মতোই হয়। তো এটা অ চলে গেল। এবার আসি আয়ের ক্ষেত্রে। এবার আসবো আমরা এই ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে। আয়ের উচ্চারণ সাধারণত আই হয়, যেমন আমার, আছে, আমাদের। এখানে আয়ের উচ্চারণ আয়ের মতো হয়, কিন্তু শুধুমাত্র একটি ক্ষেত্র। কয়টি ক্ষেত্র? একটি। যদি যদি যুক্ত গয়ের সাথে যুক্ত হয়, যদি যুক্ত গয়ের সাথে যুক্ত হয়, তবে আয়ের উচ্চারণ হয় এর মতো। কিসের মতো উচ্চারণ হয়? এর মতো। ঠিক আছে? তাহলে আয়ের উচ্চারণ কখন এর মতো হয়? যদি যুক্ত গয়ের সাথে যুক্ত হয়। মনে রাখবে, এটা তোমাদের খুব নৈবিত্তিক আসে যে কখন আয়ের উচ্চারণ এর মতো হয়। যদি যুক্ত গয়ের সাথে যুক্ত হয়, আয়ের উচ্চারণ এর মতো হয়। ঠিক আছে? যদি যুক্ত গয়ের সাথে যুক্ত হয়, আয়ের উচ্চারণ এর মতো হয়। যে ভাই উদাহরণ দেন। হ্যাঁ, উদাহরণ দিচ্ছি, দেখো। জ্ঞাপন, জ্ঞাপন, জ্ঞান। ঠিক আছে? এভাবে তুমি উদাহরণ নিবা। জ্ঞান, তারপরে বিজ্ঞান। ঠিক আছে? তো আয়ের উচ্চারণ যদি যুক্ত গয়ের সাথে যুক্ত হয়, তাহলে এর মতো হবে। ঠিক আছে? এতটুকু বুঝছো? বুঝছো? বুঝলে সিডি লিখো তো। এবং এই দুটো বুঝছো? বুঝলে সিডি লিখো। আচ্ছা, তোমাদের আমি একটা কুইজ দিচ্ছি। সর্বমোট তোমাদের 3টা কুইজ দেওয়া হবে। ঠিক আছে? তার মধ্যে আমি একটা কুইজ দিচ্ছি এখন, যতটুকু পড়ালাম তার মধ্যেই। কুইজটা তোমাদের উপরে দিচ্ছি আমি। তোমরা এবং বুঝে থাকলে কমেন্ট করো, সিডি লিখো। অনুনাসিকতা বোঝাতে কি ব্যবহার করা হয়? ঠিক আছে? অপশন এটা 1 নাম্বার কুইজ তোমাদের। অনুনাসিকতা বোঝাতে কি ব্যবহার করা হয়? ক অপশনে ল, খ অপশনে চন্দ্রবিন্দু, গ অপশনে দ, ঘ অপশনে ন। ঠিক আছে? এবার দেখো, বুঝছো সবাই? হ্যাঁ, নাজিবা দিদি, সিডি স্যার, হানিকা বুঝছে। হ্যাঁ, তোমরা অনেকে বুঝছো। আরেকবার জানাতুল মুবাশশিরা বলছে আরেকবার। আচ্ছা, এবং তুমি এটা উত্তর দাও। ঠিক আছে? তুমি 3 নাম্বার, 3টা কুইজ, এটা 1 নাম্বার কুইজ। হচ্ছে এর উচ্চারণ দুই রকম হয়। একটা হচ্ছে এর স্বাভাবিক উচ্চারণ অনেক, অনাথ। যেমন অনেকের ক্ষেত্রে অনেক, অনাথ। আর এর উচ্চারণ হয় ও এর মতো, যেমন হচ্ছে অতি, অতি। দেখো, অতি, অতি। এখানে এর উচ্চারণ ও এর মতো, অতি। আবার অদ্য, এই যে অতি, অদ্য। এখানে এর উচ্চারণটা কিসের মতো হচ্ছে? এর উচ্চারণটা সাধারণত হচ্ছে এখানে আমাদের ও এর মতো। এই যে এর উচ্চারণ ও এর মতো হচ্ছে অতি বা অদ্য, অতি বা অদ্য। ঠিক আছে? এবার দেখো, আমি বললাম এর উচ্চারণ সাধারণত স্বাভাবিক হয়, কিন্তু যখন যুক্ত গয়ের সাথে যুক্ত হয়, অর্থাৎ যুক্ত গয়ের সাথে যুক্ত হয়, তখন এর উচ্চারণ এর মতো হয়। যখন যুক্ত গয়ের সাথে যুক্ত হয়, তখন এর উচ্চারণ এর মতো হয়। আশা করি বুঝছো জানাতুল মুবাশশিরা। এবার দেখো, এবার খুবই সহজ কয়েকটা টপিক। রস্বই দীর্ঘই। রস্বই দীর্ঘই তোমরা অ্যানসারগুলো দিয়ে রাখো। ঠিক আছে? তোমাদের অ্যানসারগুলো তোমাদের এখানে ভাইয়ারা আছে, তারা দেখবে। এটারও অ্যানসার দিয়ে রাখিও, ভাইয়া দেখবে। ঠিক আছে? এবার দেখো, রস্বই দীর্ঘই। রস্বই দীর্ঘই এর উচ্চারণ একই রকম, কিন্তু রস্বই ব্যবহার করা হয়, মনে রাখবা, রস্বই ব্যবহার করা হয় হচ্ছে রস্যতার ক্ষেত্রে। মানে
অল্প ক্ষেত্রে, আর দীর্ঘ ব্যবহার করা হয় দীর্ঘতার ক্ষেত্রে। কেমন দেখো উদাহরণ দিই তোমাদের। মনে করো তুমি বলবা ইলিশ, কি বলবা? ইলিশ। আর তুমি বলবা ঈদ বা ইগল। যখন তুমি বলতেছো ইলিশ, ইলিশ দেখো এখানে রস্যটা মানে বেশিক্ষণ টানতেছো না, ইলিশ। যখন বলবা ইগল, ইগল এখানে একটু টান হচ্ছে, ইগল, ইগল। তো এই যে যদি দীর্ঘতা বোঝায় তাহলে দীর্ঘই ব্যবহার করা হয়, আর যদি রস্যতা বোঝায় তাহলে রস্য ব্যবহার করা হয়। এই দুটোর উচ্চারণ একই রকম, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এটা আসবেও না, এত সহজ প্রশ্ন তোমাদের দিবে না। রস্য দীর্ঘের উচ্চারণও একই রকম। এখন তোমাদের যে সমস্যা সেটা হচ্ছে রি। দেখো রি এর উচ্চারণ রি এর মতো হয়, রি এর উচ্চারণ কিসের মতো হয়? তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে রি এর উচ্চারণ রি এর মতো কোথায় হয়েছে। দেখো ঋতু, এর উচ্চারণটা কেমন হয়েছে? ঋতু। ঋণ, এই প্রশ্নটা তোমাদের খুবই খুবই বারবার আসে। তোমরা করো কি, ভুল করো কি, তোমরা তো জানো এখানে রয় হিসেবে হবে। ভুল করো, তোমাদের এরকম অপশন দেওয়া থাকে যে ঋণ, তারপর অপশন থাকে ঋণ, তোমরা এখানে মূর্ধন্য দেখে এখানে মূর্ধন্য উত্তর দাও, কিন্তু না, এখানে মূর্ধন্য থাকলেও এখানে হবে ন। তাহলে এই ঋণের উচ্চারণটা হবে রয় হিসি এবং হচ্ছে ন। মনে রাখবা এই ঋণের উচ্চারণটা হচ্ছে, তাহলে এটা হবে উচ্চারণ। তোমাদের পরীক্ষা আসে ঋণের উচ্চারণ নিচে কোনটি, তাই রয় রস্যইকার এবং হচ্ছে দন্ত ন। ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। এবার আমরা যাবো রি এখানেই শেষ, এবার যাবো এ এর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এ। এর দুইটা উচ্চারণ, একটা হচ্ছে এ এর স্বাভাবিক উচ্চারণ, একটা হচ্ছে ও এর বিপরীত উচ্চারণ বলা যায়, বা এ এর মতো উচ্চারণ। তো এর যদি স্বাভাবিক উচ্চারণ আমরা দেখি, দেখো একটি, একটি। আর কি হতে পারে? এলো। আর কি হতে পারে? দেশ। দেখো একটি, এলো, দেশ। আর দেখি যে এ এর উচ্চারণ যখন এ এর মতো হয়, একটা, বেলা, খেলা। দেখো যখন আমরা বলতেছি একটা, আমি একটা বলতেছি না, একটা বলি না, কি বলি? একটা, একটা। বেলা বলি না, বেলা বলি, বেলা। কি বলি? খেলা, খেলা। তাহলে দেখো এখানে একার থাকা সত্ত্বেও, এখানে একার থাকা সত্ত্বেও আমরা বলতেছি ব্যা মানে এ উচ্চারণ আসতেছে। এখানে এ আছে কিন্তু আমরা বলতেছি এ মানে একটা, খে আছে বলতেছি খ্যা মানে এ মতো উচ্চারণ। তোমরা শোনো এই তিনটের মধ্যে পরীক্ষা আসবে, যদি আসে যে এ এর উচ্চারণ এর মতো কোথায়, এই তিনটের মধ্যে আসবে। ঠিক আছে, একটা, বেলা এবং খেলা। আর এর উচ্চারণ এখানে কি? স্বাভাবিক উচ্চারণ। একটি, একটি বলি আমরা, এলো, এলোই বলি, এলো তো বলি না, এলো, এলো। দেশ, দেশ বলি না, দেশেই বলি। ঠিক আছে, তাহলে এর উচ্চারণ এর মতো একটার ক্ষেত্রে, বেলার ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখি আমাদের স্বরবর্ণের উচ্চারণ শেষ, এবার ব্যঞ্জন বর্ণের উচ্চারণ। তোমরা একটা কথা মনে রাখবা, তোমাদের পরীক্ষা আসে যে কোনটি নিজের ধ্বনি অনুযায়ী উচ্চারিত হয়। দেখো আমরা দেখলাম যে স্বরধ্বনি নিজের ধ্বনি অনুযায়ী উচ্চারিত হয় না। অ কখনো অ এর মতো হচ্ছে, কখনো ও এর মতো হচ্ছে। এ কখনো সরি আ কখনো আ এর মতো হচ্ছে, কখনো এ এর মতো হচ্ছে। এ কখনো এর মতো হচ্ছে, কখনো এ এর মতো হচ্ছে। রি আবার রয় রস্বইকারের মতো হচ্ছে। কিন্তু ব্যঞ্জন বর্ণ নিজের উচ্চারণ অনুযায়ী উচ্চারিত হয়, মনে রাখবা। কোনটি নিজের উচ্চারণ অনুযায়ী উচ্চারিত হয়? ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তো ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমরা বলবো ব ফলা। কি বলবো? ব ফলা। ব ফলা যদি শব্দের সুচ ব্যবহার করা হয়, যেমন দেখো ত্বক, শ্বশুর, এটা শব্দের সুচ ব্যবহার করলাম। আর যদি শব্দের শেষে মাঝখানে ব্যবহার করা হয় পক্ক, অশ্ব, বিশ্বাস। দেখো যখন আমি বলতেছি ত্বক, এই বানানটা ভালো করে পড়বা, এই বানানটা তোমাদের উচ্চ মাধ্যমিকে আছে, বানান সংশোধনী। ঠিক আছে, শ্বশুর, ত্বক। ত্বকের ক্ষেত্রে এখানে বয়ের কোনো উচ্চারিত নাই, উচ্চারণ আছে ত্বক, ত্বক, শ্বশুর, শ্বশুর, এখানে বয়ের কোনো উচ্চারণ নেই। তাহলে এখানে ব ফলাটা অনুচ্চারিত। কিন্তু যখন এটা মাঝখানে বা শেষে ব্যবহৃত হচ্ছে, দেখো পক্ক, তখন এর উচ্চারণ হচ্ছে দ্বিত্ব। কেমন উচ্চারণ হয়? দ্বিত্ব। দ্বিত্ব উচ্চারণ কিভাবে? দেখো আমরা বলি পক্ক, পক্ক।
এটা বলি কি অশ্ব, এটা বলি কি বিশ্বাস। তো যখন এই বফাটা শব্দের শেষে বা মাঝখানে ব্যবহার হতে হচ্ছে তখন এটা দীপ্ত উচ্চারণ হচ্ছে। পক্ক, অশ্ব, মানে দেখো স্বরটা দুইবার উচ্চারণ হচ্ছে, অশ্ব, বিশ্বাস মানে স্বরটা দুইবার হবে, পক্ক কড়া দুইবার, এটা হচ্ছে ব ফলার ব্যবহার। ঠিক আছে, এবারে আমরা যাব ম ফলার ব্যবহার। ম ফলার ব্যবহার করলে শেষ ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। ঠিক আছে, ম ফলার ব্যবহার, ম হচ্ছে সাধারণত কোথাও থাকে অনুচ্চারিত, কোথায় দেখা যায় অনুনাসিকতা দেখা যায়, কোথায় আবার হচ্ছে দ্বিত্ব উচ্চারণ হয়। তো আমরা দেখো, আমরা যদি বলি আত্মীয়, কি বলি, যদি বলি আত্মীয়, ঠিক আছে, আবার যদি বলি কি বলি পদ্ম বলি বা যুগ্ম বলি, যুগ্ম দেখো, বা গুল্ম বলতে পারো। ঠিক আছে, আত্মীয়র ক্ষেত্রে এখানে মফলা ব্যবহৃত হয়েছে তাই না, কিন্তু এখানেও মফলা এখানেও মফলা, কিন্তু ব্যবহার কি আলাদা আলাদা। দেখো আবার এমন কিছু শব্দ রয়েছে, আরো একটা শব্দ লিখি যে হচ্ছে শ্মশান, শ্মশান, স্মরণ। ঠিক আছে, আত্মীয়র ক্ষেত্রে এই মফলাটা থাকার কারণে এই তটা কি হবে, দুইবার উচ্চারণ হবে, আত্মীয়। ঠিক আছে, তাহলে এখানে দ্বিত্ব উচ্চারণ হচ্ছে এবং অনুনাসিকতা মানে চন্দ্রবিন্দু আসছে। যুগ্ম তোমাদের আসে যে ম কোথায় নিজের উচ্চারণে উচ্চারিত হয়েছে, এই যুগ্ম আর গুল্মের ক্ষেত্রে মনে রাখবা, ম হচ্ছে নিজের উচ্চারণে উচ্চারিত হয়, যুগ্মের ক্ষেত্রে আর গুল্মের ক্ষেত্রে কি হবে, এর উচ্চারণ কেমন, এখানে কিন্তু হবে তোমার বর্গীয় জ হবে, যুগ্ম। এখানে সূত্র আছে কখন বর্গীয় জ হয়, এগুলো তোমরা পরে উপর ক্লাসে পড়বা, গুল্ম। আর ময়ের উচ্চারণ মাঝে মাঝে হয়, এই দেখো এরকম উচ্চারণ হয় অয়ের মতো। ঠিক আছে, এটা যেমন হবে শ্মশান, শ্মশান, এটা হবে স্মরণ। ঠিক আছে, তো দেখো আমি বললাম কি বললাম, ময়ের উচ্চারণ দীপ্ত হয় কোথায়, এখানে ময়ের উচ্চারণ দীপ্ত হয়, দীপ্ত। ম নিজের মতো উচ্চারিত হয়, ম নিজের মতো উচ্চারিত হয় যুগ্মের ক্ষেত্রে, গুল্মের ক্ষেত্রে। ম অনুনাসিকতা বা অয়ব চন্দ্রবিন্দু উচ্চারিত হয় শ্মশানের ক্ষেত্রে, স্মরণের ক্ষেত্রে। এটা দেখে নাও, তুলে নাও বা স্ক্রিনশট নাও তাড়াতাড়ি। হয়ে গেলে সিটি বলো। পদ্ম, হ্যাঁ পদ্ম, হ্যাঁ রিয়া ঠিক লিখছো, পদ্ম হবে। আচ্ছা এগুলো হয়ে গেলে যে বুঝে থাকো সিডি লিখো, আমরা পরবর্তী আলোচনা শব্দের উচ্চারণ তো হয়ে গেল, উপসর্গে যাবো। একটু শেয়ার করো তো লাইভটা বেশি বেশি। হয়ে গেলে সিডি লিখো। তোমাদের এখানে একটা টপিক বাদ গেছে, শব্দ পদের গঠন। তানজিনা লিখছে সিডি, আচ্ছা আনিকা সিডি, আচ্ছা জুবাইর স্যার সবাই সবাই বুঝছো, আমি বুঝছি, বুঝলে খুব ভালো। সিরিজ আউটলেট দেখো তোমাদের এখানে আমরা দেখি এখন একটু এমসিকিউ গুলা। এখানে বলছে নাসিক্য ব্যঞ্জন কোনটি, নাসিক্য ব্যঞ্জন হচ্ছে ম, ন, উ। অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ। 18 নম্বরের উত্তরটা সবাই কমেন্ট করো তো তাড়াতাড়ি, তাড়াতাড়ি কমেন্ট করো, 18 নম্বরের উত্তর কোনটা হবে। অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ কোথায়, অতি, পক্ষ, অনেক, মন, কোনটা উত্তর হবে বলো তো। অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ কোনটা হবে বলো, বলো। তিন, হ্যাঁ ঠিক আছে তামিম, অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হবে তিন অর্থাৎ অনেক। ঠিক আছে, অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হবে অনেক। বলো একটু তাড়াতাড়ি বলো। হ্যাঁ অতি তো না জুবাইর, অতির ক্ষেত্রে অতি মানে ও এর মতো উচ্চারিত হচ্ছে, এটা হবে অনেক। হ্যাঁ অনেক দিয়া, ঠিক আছে অনেক। ইয়া পিচ্ছি হ্যাঁ, নাসিক্য হচ্ছে ও, হ্যাঁ আনিকা অনেক, ঠিক আছে। হ্যাঁ এবার দেখো
অদ্য এর উচ্চারণ আমি বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বলার সময় বলছিলাম যে অদ্য এর উচ্চারণ হচ্ছে অদ্য। অদ্য অদ্য এর উচ্চারণ হচ্ছে অদ্য। অদ্য এর উচ্চারণ হচ্ছে অদ্য। আ ধ্বনি যদি যুক্ত গ এর সাথে যুক্ত থাকে তবে এর উচ্চারণ হবে এ এর মতো। রি এর উচ্চারণ রি এর মতো কোথায়? ঋতুর ক্ষেত্রে। এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ নয় কোনটি? এটা কমেন্ট করো। 22 নম্বরের উত্তর। এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ নয় কোনটি? একটি, নাকি দেশ, নাকি এলো, নাকি বেলা? বলো। 22 নম্বরের উত্তর সবাই কমেন্ট করো তো। এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ নয় কোনটি? একটি, দেশ, এলো, বেলা। কোনটা উত্তর হবে 22 নাম্বার? বাইশ নম্বরের উত্তর কোনটা হবে একটু বলো, দ্রুত বলো। তো দ্রুত বলো, আমরা তারপর টপিকে যাবো। বলো। অদ্য না রিয়াদ? অদ্য। অদ্য। এই যে 3 নম্বর উত্তর। অদ্য। ও দয় হসন্ত দয় ওকার। অদ্য। হ্যাঁ, রিয়াদ বলছে বেলা। হ্যাঁ ঠিক আছে, বেলা উচ্চারণ হবে। ঠিক আছে, বেলা। হ্যাঁ, বেলা হবে। ঠিক আছে। এবার দেখো, আমি তোমাদের বলছিলাম, হ্যাঁ জুবাইর বেলা ঠিক আছে। তামিম 1 নাম্বার কেন? 1 নাম্বার না, বেলা। আমি বললাম যে নিজ ধ্বনি অনুযায়ী উচ্চারিত হয় ব্যঞ্জন বর্ণ, তাই না? নিজস্ব, ওইটা বাদ দিতে তোমাদের, যে নিজস্ব ধ্বনি নেই। কার নিজস্ব ধ্বনি নেই? এই বর্ণের কোনো নিজস্ব ধ্বনি নেই, মনে রাখবা। ইও বর্ণের কোনো নিজস্ব ধ্বনি নেই। আর একটা মনে রাখবা, এই খণ্ডতটা হচ্ছে তয়ের রূপ হিসেবে ব্যবহার করা হয়। খণ্ডতটা তয়ের একটা রূপ হিসেবে ব্যবহার করা হয়। ব ফলা উচ্চারণের দ্বিতীয় উচ্চারণ কোথায়? অশ্বর ক্ষেত্রে। ম ফলায় ময়ের উচ্চারণ বলা থাকে। ম ফলা, এই যে আমি বললাম যে যুগ্ম গুল্ম, এখানে ম নিজের ভাবে উচ্চারিত হয়, নিজে যেমন ম, এখানে যুগ্মর ক্ষেত্রে গুল্মের ক্ষেত্রে নিজের মতো উচ্চারিত হয়। ঋণের উচ্চারণ তোমাদের বারবার বললাম যে ঋণের উচ্চারণ অনেক ইম্পর্টেন্ট। ঋণ, এখানে মূর্ধন্য থাকলেও উচ্চারণের সময় হবে দন্ত ন, মনে রাখবা, এটা এটা অনেক ইম্পর্টেন্ট। ঋণ। খেও, খেওর যুক্তবর্ণ কোনটা? যুক্তবর্ণ আমরা যদিও আগে লিখছি, এখানে এটা পরে হয়ে গেছে। যুক্তবর্ণ হচ্ছে ক যোগ স, এটা হচ্ছে হ যোগ ম, এটা হচ্ছে হ যোগ ন। ঠিক আছে, দন্ত ন। 30 দেখাচ্ছে না। আচ্ছা, 30 নম্বরটা হচ্ছে, এটা হচ্ছে এই যুক্তবর্ণ, তোমরা দেখতে পাচ্ছ না, এই যে হ যোগ ন। ঠিক আছে, ঠিক আছে। আমরা যাব শব্দ পদের গঠনে। আরেকটা কুইজ করো। এবার তোমাদের, এটা তো তোমরা করছো, আরেকটা কুইজ দিই তোমাদের। কুইজ দেওয়া হবে, শেয়ার দিতে হবে সবাই। তোমরা লাইভটা একটু শেয়ার করো। হ্যাঁ রিয়াদ, রিম ঠিক আছে, লাইভটা একটু শেয়ার করো। আর আমি যে কুইজগুলো দিচ্ছি এর উত্তর দাও। এর উপর পুরস্কার আছে, তোমরা জানো, তোমাদের ভাইরা এখানে আছে, তোমরা উত্তর দিলে তারা দেখবে। আরেকটা কুইজ হচ্ছে, তোমার আরেকটা কুইজ দিচ্ছি। হ এর উচ্চারণ ক নাম্বার? কণ্ঠ, তালব্য, কণ্ঠনালীয়, ওষ্ঠ। অপশনগুলো বার করে কেমন করবো? এটা 2 নম্বর কুইজ। ঠিক আছে, এবার আমরা যাব শব্দ ও পদের গঠন। ঠিক আছে, তাহলে আমাদের এই যে 4টা টপিক হয়ে গেল, আর আছে মাত্র কয়েকটা টপিক হয়ে যাবে। হ্যাঁ, একটা টপিক তোমাদের বাদ গেছে, শব্দ ও পদের গঠন। দেখো, শব্দ ও পদের গঠন। শব্দ ও পদের গঠন, আমরা একটা ভাষা বললাম যে আমি ভালো আছি, এটা কি একটা বাক্য? এটা একটা পরিপূর্ণ বাক্য। তোমরা যদিও জানো, একটা বাক্য কিন্তু এমনি পরিপূর্ণ হয় না, একটা বাক্যের অনেকগুলো গুণ থাকে, যেমন হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তো এই গুণগুলো তোমাদের হচ্ছে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আমি ভালো আছি, এই শব্দটার মাঝে আমি একটা শব্দ, ভালো একটা শব্দ, আছি একটা শব্দ। এই যে শব্দগুলা, এই যে শব্দগুলো গঠন হচ্ছে, এই শব্দ গঠনের একটা একক রয়েছে। শব্দ গঠনের একটা কি রয়েছে? একক রয়েছে।
শব্দ গঠনের একটা একক রয়েছে, শব্দ গঠনের যে একক একে বলে শব্দ মূল বা প্রকৃতি। লিখে নাও খাতা তাড়াতাড়ি, শব্দ মূল বা প্রকৃতি। শব্দ গঠনের একককে বলা হয় শব্দ মূল বা প্রকৃতি। শব্দ মূল বা চেক করো। প্রকৃতি। ঠিক আছে ঠিক আছে। তোমরা 2 নম্বরের উত্তরগুলো দিয়ে দাও, আমি উত্তরটা এখানে বলবো না, তোমাদের ভাইরা এখানে আছে, এটা চেক করবে, ঠিক আছে? হ্যাঁ দেখো, আমি যেটা বলতেছিলাম, শব্দের মূল অংশ হচ্ছে শব্দমূল বা প্রকৃতি। এই শব্দমূল কথাটা তোমরা বাদ দাও, কারণ এটা তোমাদের পরীক্ষায় আসে না, আসে প্রকৃতি। যে শব্দর মূল অংশকে কি বলা হয়? প্রকৃতি বলা হয়, এটা বারবার আসে। শব্দের মূল অংশকে প্রকৃতি বলা হয়। প্রকৃতি 2 প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। লিখে নাও, নাম প্রকৃতি, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। তোমাদের বইয়ে 4টা নাম প্রকৃতি আছে, এটা মুখস্থ করে নিবে, আমি বুঝাচ্ছি পরে, আগে মুখস্থ করো। মা, গাছ, শির, চাঁদ, এই 4টা তোমাদের নাম প্রকৃতি তোমাদের বইয়ে দেওয়া আছে। আর ক্রিয়া প্রকৃতি মনে করো এগুলো পড়বা, এমনি পর, ধর, যা, এগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তো দেখো, নাম প্রকৃতি মানে কোনো কিছু নাম যেটাকে ভাঙলে আর অন্য কিছু পাওয়া যায় না। যেমন দেখো মা, এটাকে আর কি ভাঙবা? মা। গাছ, শির, চাঁদ, এটাকে ভাঙা যায়? আর ভাঙা যায় না, এটা হচ্ছে নাম প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতি মানে কোনো কিছু করা, যেমন কর, ধর, যা, এগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি এই 4টা একটু তোমরা মুখস্থ করে নিবা, তোমাদের বোর্ড পরীক্ষায় এগুলো আসবে। মা, গাছ, শির, চাঁদ। আর ক্রিয়া প্রকৃতি কর, ধর, যা, বা এরকম যে কোনো কাজ, চল, এগুলো ক্রিয়া প্রকৃতি হয়, ঠিক আছে? তো নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। এবার দেখো, এই নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির সঙ্গে যদি উপসর্গ বা প্রত্যয়, তোমরা তো উপসর্গ প্রত্যয় বোঝো না, বোঝো সাফিক্স প্রিফিক্স, তাই না? বাংলা তো পড়বা না। তো নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির সঙ্গে উপসর্গ বা প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠন হয় তাকে বলা হয় সাধিত শব্দ। তাই কি বলা হয়? সাধিত শব্দ। শোনো, আমি এটা লিখতেছি না। নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির সঙ্গে উপসর্গ মানে প্রিফিক্স, যেটা পূর্বে বসে, উপসর্গ বা প্রত্যয়, যেটা হচ্ছে তোমাদের সাফিক্স, যুক্ত হয়ে যে শব্দ গঠন হয় তাকে বলা হয় সাধিত শব্দ, ঠিক আছে? তো তোমাদের বইয়ে 2টা সাধিত শব্দ দেওয়া আছে, একটা হচ্ছে পরিচালক, একটা হচ্ছে সাংবাদিক। এই দুটাই হচ্ছে তোমাদের ব্রিফে পরীক্ষায় আসে। পরিচালক, সাংবাদিক। দেখো, চালক, এখানে চালকের সঙ্গে উপসর্গ যুক্ত হয়েছে, মানে পরি, পরি একটা উপসর্গ, পুরো পরা পুঁতি সময় হচ্ছে উপসর্গ, এটা আমি উপসর্গ বিশদ আলোচনা করব। তো পরি, পরি চালকের সাথে যুক্ত হয়েছে। কি কার সাথে যুক্ত হয়েছে? দেখো, আমরা যদি এভাবে লিখি যে চালক একটা নাম প্রকৃতি ছিল, এর সঙ্গে পরি যুক্ত হয়েছে। হ্যাঁ, পরিটা হচ্ছে উপসর্গ, পরিটা এখানে কি? উপসর্গ, যুক্ত হয়ে কি হয়েছে? পরিচালক। এখানে যদি এভাবে লিখি সংবাদ যোগ ইক, সাংবাদিক। আমি বলেছি নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির সঙ্গে উপসর্গ বা প্রত্যয় যুক্ত হয়। দেখো, এটা উপসর্গ, এটা কি? উপসর্গ, এটা শব্দের প্রথমে ব্যবহৃত হয়েছে। এটা কি? প্রত্যয়, শব্দের শেষে ব্যবহৃত হয়েছে। প্রত্যয় আলোচনা আছে, পড়বো। তো দেখো, এই যে নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির সঙ্গে উপসর্গ বা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করেছে, এগুলোর নাম হচ্ছে সাধিত শব্দ। এগুলোর নাম কি? সাধিত শব্দ। এই পরিচালক এবং সাংবাদিক হচ্ছে সাধিত শব্দ, মনে রাখবা, ঠিক আছে? এই দুইটা তোমরা মুখস্থ রাখবা, যে সাধিত শব্দ পরিচালক আর সাংবাদিক। এবার শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন এর নাম হয়ে যায় পদ। এর নাম কি হয়ে যায়? পদ। তো একটা শব্দ বাক্যে ব্যবহৃত হতে গেলে এর বিভিন্ন অংশ যুক্ত হয়, এর নাম হচ্ছে লগ্নক। এর নাম কি? লগ্নক। এর নাম হচ্ছে লগ্নক, ঠিক আছে? লগ্নক, লগ্নক 4টি। দেখো, লগ্নক কয়টি? 4টি। বিভক্তি, তারপর কি? নির্দেশক, বচন, বলক।
তোমাদের পরীক্ষায় বারবার আসে লকনক কয়টি? লকনক 4টি। এটা তোমাদের নতুন সংযোজন, এগুলো আমাদের সময় এগুলো ছিল না। লকনক লকনক 4টি। বিভক্তি, নির্দেশক, বচন, বলক। একটা খুব কমন প্রশ্ন আসে যে লকনক 9 কোনটি? লকনক 9 কোনটি? এখানে 4টি আছে, একটি বাদ দিয়ে অন্য একটা নাম ঢুকাই দিল, মানে প্রত্যয় ঢুকাই দিল, তখন এটা প্রত্যয় কিন্তু লকনক 9। মানে এগুলো হচ্ছে 4টি: বিভক্তি, নির্দেশক, বচন এবং বলক। এবার দেখো বিভক্তি জিনিসটা কি। বিভক্তি তোমাদের দেখলাম যে পরিমার্জিত বা সংস্কৃত যে পাঠ্যসূচি, এখানে বিভক্তি নেই, তবু বিভক্তি পড়তে হবে। যখন সমাস করব আমরা, তৎপুরুষ সমাসে বিভক্তি লাগবে। তো দেখো বিভক্তি হচ্ছে শব্দের ক্রিয়া বা কাল বা কারক বোঝাতে যেটা ব্যবহার করা হয়, শব্দের শেষে যুক্ত হয়, সেটা হচ্ছে বিভক্তি। নির্দেশকটা কি? দেখো আমি বললাম যে হচ্ছে লোক ভালো। কি বললাম? লোক ভালো। এখন তোমরা বলবা ভাই লোক ভালো এটা তো বুঝলাম, কিন্তু কোন লোকটা ভালো, তাই না? কিন্তু আমি যদি বলি যে লোকটি ভালো, কি বলি? লোকটি ভালো, তখন বুঝবো যে হ্যাঁ ভাইয়া হচ্ছে এই লোকটিকে বলেছে লোকটি ভালো। তারপরে এই যে লোকটি, এখানে টি হচ্ছে নির্দিষ্টতা বোঝাচ্ছে, তাই না? তার মানে লোকটি, এখানে এই যে টি শব্দটা বলার মাধ্যমে তোমরা নির্দিষ্ট বুঝতেছো যে ভাইয়া এই লোকটিকে বলতেছে, তাহলে লোকটি, তাহলে এখানে টি শব্দটি হচ্ছে নির্দেশক। আবার আমি বললাম যে দেখো তোমরা কলেজে যাবা, ভালো মন্দ সবকিছুই আছে, শুধু ভালোটুকু নিও। এই যে ভালোটুকু, এই যে টুকু, একটা শব্দ আসছে যেখানে টুকু, ভালো টুকু, এই যে টুকু শব্দটা এখানে কি করতেছে? নির্দিষ্টতা বোঝাচ্ছে, তাহলে টুকু শব্দটা আছে এখানে নির্দেশক। বুঝছো? যেটা নির্দিষ্টতা বোঝাবে, যেটা কোনো কিছুকে নির্দিষ্ট করবে, সেটা হচ্ছে নির্দেশক। এবার আসি বচন। তোমরা বচন বুঝো, যদি বলি নাম্বার তাহলে বুঝবা, তাই না? নাম্বার বা বচন। বচন হচ্ছে আমি যদি বলি ছেলেরা ফুটবল খেলে, এখানে রাটা হচ্ছে বচন, মেয়েগুলো ফুল তোলে, এখানে গুলোটা হচ্ছে বচন। বচন মানে নাম্বার বোঝায়, ঠিক আছে? এবার আসি বলক। এই শব্দটা আমাদের কাছে নতুন। বলক, বলক মানে হচ্ছে কোনো কিছু জোরালো করা। এগুলো মুছে দিচ্ছি: বিভক্তি, নির্দেশক, বচন। বলক মানে হচ্ছে কোনো কিছু জোরালো করা। দেখো বলো, জোরালো বলতে আমি বললাম যে এখন কাজটা করো, একটা কথা বললাম যে এখন কাজটা করো, আর বললাম যে এখনই কাজটা করো, এখনই কাজটা করো, তখনই কেন করলা না? এই যে এখনই, তখনই, এই যে দেখো লিখি যদি আমি এখনই, তখনই, এই যে এখনই এবং তখনই, এই যে রস্বইকার, এই যে রস্বই, যদি বলি এখন কাজটা করো, এর চেয়ে যদি বলি এখনই কাজটা করো, তা কি জোরালো হচ্ছে না? মানে এখনই করতে হবে। তো এই যে জোরালোটা বোঝাচ্ছে, এই যে রস্বইটা, এটা হচ্ছে বলক। এটার নাম কি? বলক। তাই তোমাদের বললাম লগ্নক 4 প্রকার। কি কি? বিভক্তি, নির্দেশক, বচন এবং বলক। বিভক্তি, নির্দেশক, বচন এবং বলক। তোমাদের শব্দ ও পদের গঠন এটা কি বই আছে? শেষ। হ্যাঁ, এটা অবশ্যই তোমাদের বই আছে, সিলেবাস আছে। তোমাদের সিলেবাসের মধ্যে আছে, অবশ্যই আছে। যদি তোমরা এতটুকু বুঝে থাকো, সবাই লিখো সিডি। স্যার এটা হয়তো আমাদের বইয়ে নেই, দেখিও তোমাদের শব্দ পদের গঠনে আছে। যদি না পাও তাহলে হচ্ছে বাদ দিবা। বুঝে থাকলে সিডি লিখো। আর বেশি সময় লাগবে না তোমাদের ক্লাসে, শেষের দিকে উপসর্গ প্রত্যয় আলোচনা করার মতো তেমন কিছু নেই। বুঝে থাকলে সিডি লিখো। দেখো শব্দের মূল অংশকে কি বলা হয়? শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি। শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি। এবার দেখো নাম প্রকৃতি উদাহরণ নয় কোনটি? মা, গাছ, শির, এগুলো হচ্ছে নাম প্রকৃতি। কটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এবার সাধিত শব্দ কোনটি? সবাই কমেন্ট করো তো 3 নাম্বারটা। উত্তর কি হবে? সাধিত শব্দ কোনটি? সাধিত শব্দ কোনটি? সবাই কমেন্ট করো, উত্তর কথা হবে 3 নাম্বারের। সাধিত শব্দ কোনটি? আচ্ছা রিয়াদ বলছে এটা নাই, লগ্ন তোমাদের নেই। আচ্ছা না থাকলে বাদ। আছে বাট, আচ্ছা ভালো করে দেখো। আচ্ছা দেখো সাধিত শব্দ কোনটি বলো? গাছ, পরিচালক নাকি মাছ? কোনটা সাধিত শব্দ? উত্তর দাও। বেসিক নাই স্যার। আচ্ছা বেসিক নাই, বেসিক বাদ দিবা, যতটুকু আছে ততটুকু করবা। তোমরা এটা উত্তর দাও, সাধিত শব্দ কোনটি হবে? 3 নম্বরের উত্তর কি হবে বলো? গাছ, পরিচালক, মাছ, কোনটা উত্তর হবে? বলো 3 নম্বরের উত্তর কোনটা হবে? তাড়াতাড়ি জানো তো।
সাধিত শব্দ দুইটা পড়ছিলাম, কি কি বলছিলাম? সাধিত শব্দ দুইটা, সাধিত শব্দ গাছ, নাম প্রকৃতি হচ্ছে গাছ, মা গাছ শির হচ্ছে নাম প্রকৃতি। এই তো আনিকা লিখছে স্যার আছে, এটা 26 পেজে। হ্যাঁ আমি তো বলতেছি এটা আছে, তোমরা ভালো করে দেখোনি। ধন্যবাদ। ধন্যবাদ আনিকা। প্রতিবেদনটা বোঝান ফরিদ হোসেন। হ্যাঁ প্রতিবেদন বুঝাবো, শেষ ক্লাসে নির্মিত অংশে প্রতিবেদন লেখার নিয়ম দিয়ে দেবো, বা হচ্ছে যদি সময় না পেয়ে তোমাদের মেসেঞ্জার গ্রুপে একটা প্রতিবেদন দিয়ে দিব, সমস্যা নেই। প্রতিবেদন অনেক সহজ। আর তোমাদের হচ্ছে সংবাদ প্রতিবেদন আসে না, ব্যক্তিগত প্রতিবেদন আসে, এটা আরো অনেক সহজ। এই গাছ কেন লিখতেছো? সাধিত শব্দ গাছ হয়? সাধিত শব্দ তো দুইটা বললাম, একটা হচ্ছে পরিচালক, একটা হচ্ছে কি বললাম সাংবাদিক। দেখো পরিচালক আর সাংবাদিক, এই যে নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতির সঙ্গে উপসর্গ বা প্রত্যয় যুক্ত হচ্ছে, এটা হচ্ছে উপসর্গ, এটা হচ্ছে প্রত্যয়। উপসর্গ বা প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হচ্ছে পরিচালক এবং সাংবাদিক, এই দুটো হচ্ছে তোমাদের সাধিত শব্দ। আরিশা লিখছে পরিচালক। হ্যাঁ আরিশা পরিচালক, ঠিক আছে আরিশাটা। হ্যাঁ রিয়াজ এখন পাইছো খুঁজে? হ্যাঁ ভালো করে খুঁজতে হবে। এবং লগ্নক তোমাদের নতুন, হ্যাঁ এটা আমাদের সময় লগ্নক ছিল না, তোমাদের লগ্নকটা নতুন, ভালো করে পড়বা। ও আচ্ছা তোমাদের আরেকটা কুইজ হবে, কিন্তু সেই কুইজটা হবে সমাসের উপর, অবশ্যই সমাসের উপর। সমাস হচ্ছে তোমাদের মধ্যে কি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সমাস। হরিচালক না রে পরিচালক। আচ্ছা জুবাইয়ের পরিচালক, আচ্ছা তোমরা বুঝছো, আমি বুঝছি তোমরা বুঝছো। হরিচালক না পরিচালক। দেখো তারপর দেখো লগ্নক 9 কোনটি, এই যে তোমাদের বারবার বললাম যে লগ্নক 9 কোনটি, বিভক্তি লগ্নক, নির্দেশক লগ্নক, বচন লগ্নক, কিন্তু প্রত্যয় লগ্নক নয়, প্রত্যয় লগ্নক নয়। তখনই, এখানে রস্যইটা কি বললাম, তখনই, এখানে কি জোরালো বোঝাচ্ছে, তাহলে রস্যইটা হচ্ছে বলক, রস্যইটা কি বলক। নির্দেশক কোনটি? নির্দেশক কোনটি? ভালো টুকু, এখানে টুকুটা হচ্ছে নির্দেশক। এই উপসর্গ শেষ, তোমাদের এবার উপসর্গ পড়াবো, প্রত্যয় পড়াবো। উপসর্গ প্রত্যয় খুবই ছোট টপিক। উপসর্গ প্রত্যয় অনেক বড় টপিক ছিল, কিন্তু তোমাদের বইয়ে খুবই ছোট দিয়েছিল। আমরা উপসর্গ পড়েছিলাম, বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, তারপর বলছিলাম আরবি উপসর্গ পড়ছিলাম, ফার্সি উপসর্গ পড়ছিলাম, কিন্তু তোমাদের ক্ষেত্রে এগুলো দেয়নি। অনেক সুবিধা তোমাদের, তাই না? এবার আলোচনা করতেছি উপসর্গ। দেখো আলোচনা করতেছি উপসর্গ। দেখো উপসর্গ এমন একটা জিনিস, উপসর্গের 3টে বৈশিষ্ট্য মনে রাখবা। উপসর্গ খুব কম পড়া, শুধু মাথায় নাও। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গ নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, উপসর্গের অর্থ দ্যোতকতা রয়েছে। লিখে দিচ্ছি, নিজস্ব অর্থ নেই, অর্থবাচকতা তৈরি করে, অর্থ বোধক শব্দ তৈরি করে, অর্থ দ্যোতকতা আছে, শব্দের পূর্বে বসে। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, উপসর্গের অর্থবোধক শব্দ তৈরি করে, পরে বুঝাবো। উপসর্গের অর্থবোধক শব্দ তৈরি করে, উপসর্গের অর্থদ্যোতকতা রয়েছে, উপসর্গ শব্দের পূর্বে বসে। তোমাদের অনেক সময় বহুপদী প্রশ্নে আসে যে উপসর্গের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, এটা লিখে নাও বা স্ক্রিনশট মেরে নাও, তোমাদের বইয়ে আছে, কিন্তু বিভিন্ন লাইনে বিভিন্ন ক্লাসে আমি একখানে করছি। উপসর্গের নিজস্ব অর্থ নেই, অর্থবোধক শব্দ তৈরি করে, অর্থদ্যোতকতা রয়েছে, শব্দের পূর্বে বসে। তোমরা যখন উচ্চ মাধ্যমিকে যাবা, তোমাদের যে বর্ণের উচ্চারণ করালাম না, ওটার অথবা হিসেবে একটা প্রশ্ন থাকে, একটা প্রশ্নই আসে যে উপসর্গের অর্থবোধকতা না থাকলেও অর্থদ্যোতকতা রয়েছে, ব্যাখ্যা করো। তো তোমরা তো অর্থদ্যোতকতা বুঝো, দেখি তোমাদের বুঝাই দেই অর্থদ্যোতকতাটা কি। নিজস্ব কোনো অর্থ নেই, অর্থবোধক শব্দ তৈরি করে, অর্থদ্যোতকতা রয়েছে, শব্দের পূর্বে বসে। ঠিক আছে, এবার দেখো অর্থদ্যোতকতা কি।
অর্থদ্যোতকতা বা অর্থদ্যোতনা। অর্থদ্যোতকতা বা অর্থদ্যোতনা হচ্ছে কোনো কিছু বসে যদি এর নিজের অর্থটাকে চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। যেমন দেখো, আমি বললাম যে কাজ, কাজ এটা একটা অর্থ, এটা কাজ, এটা এই যে শব্দটা একটা অর্থ প্রকাশ করছে কি কোনো কিছু করা, যে কোনো ভালো কাজ হতে পারে, খারাপ কাজ হতে পারে। কিন্তু একটা উপসর্গ, ঠিক আছে? অঘা, অজ, অনা, আর, আনো, আবো, ইতিউন, কদকু, নিপাতি, বিভর, রাম, শাশুহা, এটা সবই হচ্ছে একটা উপসর্গ। আবার যদি তৎসম উপসর্গে যায়, প্রপরা, পুতিসম, নি, অনু, অবনীর, দুর্বি, অধিসু, সৎপরি, পুতি, অতি, অভি, অপি, উপ, আ। তোমাদের এগুলো নেই, এগুলো পড়তে হবে না। তো দেখো কাজ, এই কাজটা একটা শব্দ, এটা একটা বোঝাচ্ছে যে কোনো করাই কাজ। কিন্তু এই কাজের সামনে যদি আমি এই অটা যুক্ত করে দেই, কি যুক্ত করে দেই? অটা। তাহলে একটা উপসর্গ এই কাজের সঙ্গে যুক্ত হয়ে কি হলো? অকাজ। তো দেখো, এই কাজ বলতে আমরা ভালো মন্দ সবটুকুই বোঝাচ্ছি, তাই না? কিন্তু অকাজ বলতে খারাপ কাজ বা অহেতুক কাজ, যার কোনো বেহুদা কাজ, যার কোনো মানে নেই, এটাই বলা হয় অকাজ। ঠিক আছে, বুঝছো? তো দেখো, এই যে কাজ শব্দটার অর্থে সংকোচন ঘটানো, মানে কাজ হচ্ছে ভালো মন্দ সব, কিন্তু এই অকাজটার ক্ষেত্রে কি হলো? শুধু খারাপ কাজ বা বেহুদা কাজকে বোঝানো হলো। তো এই যে অকাজ, এই যে অর্থের পরিবর্তন করলো, এর নাম হচ্ছে অর্থদ্যোতকতা। এর নাম কি? অর্থদ্যোতকতা। এবার দেখো, কিছু তোমাদের পড়াবো খুবই কম, সম্পূর্ণ, তারপর গড়, সু, আর, পাতি। দেখো, সম এই উপসর্গটা যখন পূর্ণের সাথে যুক্ত হবে তখন হবে সম্পূর্ণ। গড় যখন হাজির সঙ্গে যুক্ত হবে, গড় হাজির। সু যখন নজরের সঙ্গে যুক্ত হবে, সুনজর। আ যখন রক্তের সঙ্গে যুক্ত হবে, আ রক্ত। পাতি যখন হাসের সঙ্গে যুক্ত হবে, পাতি হাস। দেখো, খুব তাড়াতাড়ি বলবো, মনে রাখবা। সম্পূর্ণ, এখানে অর্থের সম্প্রসারণ ঘটেছে, মানে পূর্ণটাই বলে সম্পূর্ণ, মানে অর্থটা আরো সম্প্রসারিত হয়েছে। বলছি হাজিরের সঙ্গে গড়, এখানে হাজির এবং গড় হাজির। গড় হাজির মানে অনুপস্থিত, হাজির মানে উপস্থিত। তার মানে এখানে গড় হাজির বলতে বোঝানো হয়েছে অনুপস্থিত, মানে বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে। মনে রাখবে, পরীক্ষা আসে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এটা হচ্ছে বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে, বিপরীত। সু নজর, নজর খারাপ হতে পারে, ভালো হতে পারে, কিন্তু এখানে বললাম সুনজর, মানে অর্থটা সংকোচন ঘটালাম, যে খারাপটা বাদ, শুধু তোমার সুনজর, এটা সংকোচন। যোগ রক্ত, মানে আরক্ত। আরক্ত মানে সাধারণত লালচে বর্ণ, রক্তের মতো সাদা, লালচে মানে একদম লালচে না, একটু লালচে, মানে ঈষৎ। ঈষৎ বলতে সামান্য, ঈষৎ। পাতিহাস, পাতিহাস বলে আমরা কোনটাকে? ছোট হাঁসকে, ছোট হাতে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে উপসর্গ। তোমাদের উপসর্গে একটা ছক রয়েছে বইয়ে, ছকটা একটু একবার রিডিং করবা। যে সম্পূর্ণ অর্থের সম্প্রসারণের ক্ষেত্রে ব্যবহার করা হয় গড় হাজির, মানে হাজির মানে উপস্থিত, গড় হাজির মানে অনুপস্থিত। এখানে বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে। নজর মানে ভালো নজর বা খারাপ নজর দুইটাই, কিন্তু সুনজর বলার ক্ষেত্রে শুধু ভালো নজরটা বোঝাচ্ছে, খারাপ নজরটা বাদ, তার মানে অর্থের সংকোচন ঘটেছে। আর রক্ত মানে একদম রক্তের মতো লাল না, একটু লাল, এজন্য ঈষৎ বলা হচ্ছে। পাতিহাস মানে ছোট হাঁস, ছোট হাতে ব্যবহার করা হয়েছে। আর ছকটা একটু রিডিং করে বই, উপসর্গ শেষ। তো প্রত্যয়টা বলেই তোমাদের শেষ করে দিব, সমাজটা হয়তো পড়ার সময় হবে না, পরবর্তী ক্লাসে বাংলা সেকেন্ড পার্ট দেখি কয়টা ক্লাস নেওয়া যায়। তো প্রত্যয়টা বলি একটু তোমাদের, আর কিছুক্ষণ লাগবে, 5 মিনিটের মতো। প্রত্যয় শব্দের যদি শুরুতে যুক্ত হয় তাকে বললাম উপসর্গ, যদি শব্দের শেষে যুক্ত হয় তাকে বলবো প্রত্যয়। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই, ঠিক আছে? কিন্তু প্রত্যয়ের একটা ভাগ রয়েছে। কি ভাগ? 2 ভাগ। দেখো, খুব তাড়াতাড়ি দেখবো। একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় হচ্ছে যেই প্রত্যয়টা যুক্ত হয় ধাতুর সাথে।
কৃৎ প্রত্যয় যুক্ত হয় ধাতুর সাথে, আর তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় শব্দের সাথে। কৃৎ প্রত্যয় যদি ধাতুর সাথে যুক্ত হয় তাহলে একে বলা আমরা কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দ। যদি তদ্ধিত প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয় একে আমরা বলবো তদ্ধিতান্ত শব্দ। যদি কৃৎ প্রত্যয় কোনটি যেই প্রত্যয় ধাতুর সাথে যুক্ত হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। তোমাদের পরীক্ষায় আসে কৃৎ প্রত্যয় যদি ধাতুর সঙ্গে যুক্ত হয় তাকে কি বলে? কৃদন্ত শব্দ। তদ্ধিত প্রত্যয় কোনটি যেটা শব্দের সাথে যুক্ত হয় সেটা তদ্ধিত প্রত্যয়। শব্দের সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যেটা গঠন করে তার নাম তদ্ধিতান্ত শব্দ। দুইটা করে উদাহরণ বলে দেওয়া আছে, দুইটা উদাহরণ তোমাদের বলতেছি, মনে রাখবা। তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে আমরা দেব, সেটা হচ্ছে, আচ্ছা উপরে লিখি। প্রথমে আমরা দেখব তদ্ধিত প্রত্যয়। দেখো যদি লিখি বাঘা, বাঘ যোগ আ, বাঘা। দিন যোগ ইক, দৈনিক। দেখো বাঘ একটা শব্দ, একটা পরিপূর্ণ শব্দ, দিন একটা পরিপূর্ণ শব্দ। এই বাঘের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে বাঘা, দিনের সঙ্গে ইক প্রত্যয় যুক্ত হয়ে দৈনিক। তাহলে এই যে শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হলো এই প্রত্যয়গুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর এই শব্দগুলো হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। বুঝছো? বাঘ এবং দিন এগুলো পরিপূর্ণ শব্দ, তাই না? বাঘ বলতে আমরা একটা শব্দ বুঝি, দিন বলতে একটা শব্দ বুঝি। এর সঙ্গে বাঘের সঙ্গে আ যুক্ত হলো, এটা একটা প্রত্যয়। এই শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে এখানে আ হচ্ছে তদ্ধিত প্রত্যয়, দিনের সঙ্গে ইক যুক্ত হয়েছে, ইক হচ্ছে তদ্ধিত প্রত্যয়। দিন যোগ ইক, দৈনিক। তাহলে এই যে শব্দের সঙ্গে শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দগুলো গঠন হয়েছে তার নাম হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। বুঝছো? এবার দেখো কৃদন্ত শব্দ বুঝবো আমরা। দুল যোগ না, দোলনা। ক্রি যোগ তব্য, কর্তব্য। ঠিক আছে? দেখো দোলনা, এখানে আমি বললাম দুল। আচ্ছা দুল কি কোনো শব্দ হয়? দুল বলতে কোনো শব্দ আছে? এটা একটা ধাতু। ঠিক আছে? ক্রি কি কোনো শব্দ বলতে পারে? ক্রি এটা একটা ধাতু, মানে হচ্ছে শব্দের একটা অংশ, ধাতু। তো ক্রি যোগ তব্য, এই যে ধাতুর সঙ্গে যে শব্দ যুক্ত হয় তার নাম হচ্ছে কি? কৃৎ প্রত্যয়। ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি প্রত্যয়? কৃৎ প্রত্যয়। তার মানে এগুলো হচ্ছে ধাতু। আর এই যে ধাতুর সঙ্গে যে প্রত্যয়গুলো যুক্ত হয়েছে, দুল যোগ না, না প্রত্যয় এবং তব্য প্রত্যয়, এগুলোকে বলা হয় কৃৎ প্রত্যয়। আর এই যে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দগুলো গঠন করছে এগুলোর নাম হচ্ছে কৃদন্ত শব্দ। তোমাদের পরীক্ষায় আসে যে নিচের কোনটি কৃদন্ত শব্দ? দোলনা, কর্তব্য, এগুলো হচ্ছে কৃদন্ত শব্দ। পরীক্ষায় আসে নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দ? বাঘা, দৈনিক। তোমাদের ছকটাতে আরো অনেক রয়েছে। এখন দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, তোমাদের ছকের একদম নিচে মনে হয় 35 পৃষ্ঠা, বাইর করো সবাই 35 পৃষ্ঠা বাইর করো, সবাই 35 পৃষ্ঠা বাইর করো। 35 পৃষ্ঠা। ছকের নিচে দেখবা লেখা আছে অবজ্ঞা অর্থে চোরা, আবার লেখা আছে মনে করো ন্যাকামি অর্থে জেঠামি, সংশ্লিষ্টতা অর্থে গেও, তারপর পেশা অর্থে ডাক্তার, ডাক্তারি। এই যে এগুলো তোমাদের পরীক্ষায় আসে। লেখা থাকে যে অবজ্ঞা অর্থে কোনটি ব্যবহৃত রয়েছে? চোরা, জ্যাঠামি, ডাক্তারি, নাকি গেও বা সংশ্লিষ্ট অর্থে কোনটি ব্যবহার করা হয়? এরকম বুঝতে করবা, কয়েকবার পড়লেই মনে থাকবে। ঠিক আছে? কয়েকবার পড়লেই মনে থাকবে। এবার দেখো আমরা একটু দেখি, তাহলে মনে হচ্ছে রিফ্রেশ হবে। উপসর্গের নিজস্ব অর্থ নেই, অর্থগত শব্দ তৈরি করে অর্থদোতনা আছে তিনটাই, তাই না? তাহলে হচ্ছে সবগুলো। অপকর্ম, দেখো অপকর্মের শব্দের অর্থদোতনা মানে হচ্ছে অপকর্ম। এই যে অপ অংশটা কি? উপসর্গ, এবং কর্মের সঙ্গে অপযুক্ত হয়ে কি করেছে? কর্ম মানে হচ্ছে অপকর্ম, মানে কি? খারাপ কাজ, মন্দ কাজ। তাহলে কোনটা হবে? এই যে মন্দ কাজ। ঠিক আছে? কোনটি কৃদন্ত শব্দ? এখনই বললাম তদ্ধিদন্ত শব্দ হচ্ছে কি কি ছিল? বাঘা এবং দৈনিক। আর কৃদন্ত শব্দ কি কি ছিল? কৃদন্ত শব্দ ছিল হচ্ছে আমাদের কর্তব্য ছিল,
এবার দেখো এখানে বলছে পাগলামি, এটা তোমার ভাঙায় দেখাই আমি। পাগলামি মানে কি? পাগল যোগ আমি, পাগলামি। এই যে পাগল শব্দটা রয়েছে, এই পাগল শব্দটা দেখো একটা শব্দ, এটা ধাতু না, একটা পরিপূর্ণ শব্দ। এজন্য এটা হচ্ছে অপকর্ম, সরি এটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। তাহলে কৃদন্ত শব্দ কোনটা হবে? কর্তব্য। বিজ্ঞান শব্দে বি কি অর্থে? তোমরা জানো বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। তাহলে বিজ্ঞান শব্দে বি হচ্ছে বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কে কি বলে? তদ্ধিতান্ত শব্দ বলে। অবজ্ঞা অর্থে, এই যে বললাম অবজ্ঞা অর্থে কি ব্যবহার করা হয়? চোরা। ডিঙ্গা এটা ব্যবহার করা হয় বৃহৎ অর্থে, মনে রাখবা ডিঙ্গা বৃহৎ অর্থে। জ্যাঠামি হচ্ছে তোমাদের হচ্ছে ন্যাকামি অর্থে। গেও মানে হচ্ছে সংশ্লিষ্টতার অর্থে। ঠিক আছে, শুরু। লাস্ট কুইজ দেওয়ার আগে সবাইকে শেয়ার করতে বলো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। এটা বাদ, এরপরে নাকি হ্যাঁ, পরবর্তী আরেকটি ক্লাসে নিবা। আচ্ছা কুইজ দিলে বলেছে। আচ্ছা শোনো, তোমাদের লাইভটা অনেক দীর্ঘ হয়ে গেছে। তোমাদের বলছিলাম একটা নাতি দীর্ঘ ক্লাস নিব, কিন্তু দীর্ঘ হয়ে গেছে আসলে। হ্যাঁ কর্তব্য, হ্যাঁ 35 পেজ কর্তব্য, হ্যাঁ ঠিক আছে। পাগল যোগ আমি, নিশা আক্তার, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সবাই পাগল নাকি? আচ্ছা দেখো এই যে সমাজ সহ তোমাদের যে অংশগুলো রয়েছে, এটা আমরা এটা এখন মনে করো তোমরা সবাই ক্লান্ত, মনোযোগ দিবা না। এই জন্য এই টপিকটা আমি পরবর্তী ক্লাসে ভালো করে আলোচনা করে দিব। আর হচ্ছে আমি একটা কুইজ দেবো, 3 নাম্বার কুইজ, যেটা তার আগে তোমরা ক্লাসগুলো একটু শেয়ার দাও, শেয়ার দাও। 3 নাম্বার কুইজ দেবো কিন্তু, সকলে রেডি তো? ইউটিউবটা সাবস্ক্রাইব করতে। আর যে ইউটিউবে তোমাদের যে লিংক দিয়েছে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ক্লাসগুলো ওখানে আসবে। তোমার ক্লাসটা শেয়ার দাও। আমি এখন তোমাদের 3 নাম্বার কুইজটা দিচ্ছি। 3 নাম্বার কুইজ, 3 নাম্বার কুইজ দেবো তাই না? আচ্ছা তোমরা একটু শেয়ার করো, আমি ভাবি 3 নাম্বার কুইজ কি দেবো, শেষটা এত সহজ দেওয়া যাবে না তাই না? আচ্ছা 3 নাম্বার কুইজ দেবো। আচ্ছা দেখো 3 নাম্বার কুইজ দেবো হচ্ছে আমি তোমাদের কালো কলম দিও। কালো সবাই রেডি তো? কে আগে কমেন্ট করতে পারবে? তাড়াতাড়ি জানাও। উষ্ণ ব্যঞ্জন নয় কোনটি? স স ত হ। রিয়াদ বলছে কাল করাইয়েন। ও আচ্ছা, ফরিদ বলে স্যার আমাদের স্কুলে পিটিএস পরীক্ষা শুরু হয়ে গেছে, কালকে দ্বিতীয় পত্র, ব্যাড লাক। ব্যাটটা কি গুড লাক এই দিতে আসবে কি? আচ্ছা এটা উত্তর জানাও। উষ্ণ ব্যঞ্জন নয় কোনটি? স তালব্য স দন্ত স ত হ, কোনটি নয়? হদিসে একজন হ্যাঁ তোমরা উত্তর দিচ্ছ। শুনো তোমাদের আসলে বাংলা দ্বিতীয় পত্র তোমাদের কঠিন লাগে আমি জানি। তো আমরা যে টপিকগুলো আলোচনা করলাম প্রায় হচ্ছে 1 2 3 4 5 8টা টপিক আলোচনা করছি। এখানে একটা টপিক লেখা বাদ আছে, শব্দ পদের গঠনটা লেখা হয়নি। সমাস আর থাকলো, সমাস থাকলো, পদাশ্রিত নির্দেশক থাকলো, বিশেষ্য বিশেষণ, সর্বনাম অব্যয়। শোনো বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, এগুলো তো পড়ার কিছু নেই তাই না? এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তোমরা বাগধারা, এক কথায় প্রকাশগুলো মুখস্থ করা শুরু করে দাও। আর ভাব সম্প্রসারণ মুখস্থ করা শুরু করে দাও, সারাংশ মুখস্থ করা শুরু করে দাও। প্রতিবেদন মুখস্থ করতে হয় না, অনুচ্ছেদ মুখস্থ করতে হয় না। আমি এটা তোমাদের শিখাই দেবো প্রতিবেদনের লেখার নিয়মটা, ঠিক আছে? কি হইছে কাটে এনসার কি ওটাই হবে? হ্যাঁ নিশাটা দেখো তো 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 আচ্ছা দিছে জান্নাতুল মুশরিক আচ্ছা তোমাদের তো শেষ তাহলে। একটু দাঁড়াও তোমাদের এখন একটু
কথা হচ্ছে বলা যে ফার্স্টে হচ্ছে রিয়াদ, সেকেন্ড তোমার এটা কি করা হবে আনিকা মুবাশশিরা আনিকা মুবাশশিরা দেখা দাও আচ্ছা তোমাদের হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে তোমাদের মেনশনের সর্বোচ্চ যে মেনশন করেছে, আবার হচ্ছে তোমাদের যে কুইজ হলো এর বিজয়ীদের উত্তর এখন তোমাদের ঘোষণা করা হবে কে বিজয়ী হয়েছে। ঠিক আছে, হ্যাঁ দেখো তোমাদের আজকে সর্বোচ্চ মেনশন করেছে নাজিফা। ঠিক আছে, নাজিফা সর্বোচ্চ মেনশন করেছে নাজিফা। এবং তোমাদের প্রথম যে কুইজ দেওয়া হয়েছিল সেখানে বিজয়ী হচ্ছে রিয়াদ। প্রথম কুইজে বিজয়ী হচ্ছে রিয়াদ। দ্বিতীয় যে তোমাদের নৈবেত্তিক দিয়েছিলাম সেখানে বিজয়ী হচ্ছে আনিকা। এরা যেটা আরবিকে তোমাদের আরবিতে যেটা আনিকা লেখা আছে, ঠিক আছে, আনিকা যেটা আরবিতে লেখা আছে কিন্তু মনে রাখবা তোমাদের আনিকা সেটা হচ্ছে। থার্ড যে কুইজ এখন দিলাম এখানে হচ্ছে তোমাদের বিজয়ী হচ্ছে আনিকা মুবাশশিরা, আচ্ছা জান্নাতুল মুবাশশিরা, জান্নাতুল মুবাশশিরা। ঠিক আছে, তাহলে প্রথম কুইজটা হচ্ছে বিজয়ী হচ্ছে রিয়াদ, দ্বিতীয় কুইজ হচ্ছে আনিকা, তৃতীয় কুইজ হচ্ছে জান্নাতুল মুবাশশিরা, আর মেনশনে সর্বোচ্চ মেনশন করেছে নাজিফা। তো তোমাদের ক্লাস বাংলা ক্লাস এখানে শেষ করতেছি। তোমরা অবশ্যই সুস্থ থাকবা। তোমাদের একদম প্রি টেস্ট একদম তোমাদের দরজায় করা নাড়তেছে, অসুস্থ হওয়া যাবে না, সুস্থ থাকার চেষ্টা করবা। তারপর তো আল্লাহ ভরসা, ভালো করে পড়াশোনা করো, কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা। ভালো থেকো, আসসালামু আলাইকুম।